আসসালামু আলাইকুম। সবাইকে আগে একটু যুক্ত করে নেই ক্লাসে। দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সাউন্ড ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি আজকের ক্লাসের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমাদের যেই মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি দেখতেছি নাদিয়া সুলতানা, লুৎফা খান, বিজয়া, নুরুন্নাহার লিপি, মরিয়ম, অমিত কুমার, ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। তো স্যারে দেরি করবো না, অলরেডি 2 মিনিট তোমাদের নষ্ট করে ফেলছি। সবাই অলরেডি আশা করি ক্লাসে চলে আসছে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমরা আজকের ক্লাসে ঢুকে যাই। তো আমাদের আজকের আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আচ্ছা, ট্যাগ কোয়েশ্চেনই আমরা খুব সুন্দর করে স্কুল জীবনে অনেকেই পড়ছো, আবার যারা নতুন এবার নবম দশম শ্রেণীতে আসো তোমাদের জন্য এই টপিকটা একেবারে নতুন। তো একটু তোমাদেরকে বলি ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা কি, একদম সহজে সবাই একটু ঠান্ডা মাথায় মনোযোগ দাও। আমাদের যেহেতু আজকের আলোচনার বিষয় ট্যাগ কোয়েশ্চেন, এখন স্যার এটা আমরা তো এসএসসি পরীক্ষা দিয়ে আমরা কলেজে ভর্তি হবে, এটা আমাদের শিখে কী লাভ? আবার তোমাদের মধ্যে থেকে নবম দশমের জন্য তো এটা আছেই। ওকে, এখন যারা বলবে আমাদের শিখে কী লাভ, তোমরা ভার্সিটিতে যখন অ্যাডমিশন দিবা সেখানেও ট্যাগ কোয়েশ্চেন থেকে প্রশ্ন আসবে। স্যার মেডিকেলে পরীক্ষা দিবা সেখানেও আসে। স্যার যে কোনো জবের পরীক্ষা দিতে যাও, চাকরি বাকরির দরকার হলে অবশ্যই সেখানের মধ্যে তোমার এই ট্যাগ কোয়েশ্চেন থেকে প্রশ্ন আসে। এই জন্য এটা শিখতেই হবে, এটা স্কিপ করার কোনো সুযোগ নাই। আমরা এবার ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। তাহলে ট্যাগ কোয়েশ্চেন মানে কি? দেখো, ট্যাগ কোয়েশ্চেন মানে হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন, জুড়ে দেওয়া প্রশ্ন, জুড়ে দেওয়া প্রশ্ন, জুড়ে দেওয়া প্রশ্ন। এখন ট্যাগ কোয়েশ্চেন মানে কি? কেউ যদি তোমাকে প্রশ্ন করে বাবা ট্যাগ কোয়েশ্চেন মানে কি, ট্যাগ কোয়েশ্চেন মানে হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন। কি প্রশ্ন? জুড়ে দেওয়া প্রশ্ন। ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, আর কোয়েশ্চেন অর্থ প্রশ্ন। ট্যাগ কোয়েশ্চেন মানে কি? জুড়ে দেওয়া প্রশ্ন। এখন প্রশ্ন হলো জুড়ে দেওয়া প্রশ্ন মানে কি? দেখো, বক্তা তার বক্তব্য সম্পর্কে শ্রোতাদের মতামত যাচাইয়ের জন্য বক্তব্য শেষে ছোট যে প্রশ্ন জুড়ে দেয় তাকে ট্যাগ কোয়েশ্চেন বা জুড়ন প্রশ্ন বলা হয়। এখন প্রশ্ন করতে পারো যে স্যার গো, ও স্যার, এই জুড়ে দেওয়া প্রশ্নটা আমরা বুঝি নাই। যেমন আমি অনেক ক্ষেত্রে পড়াইতে গিয়ে বলি তোমরা বুঝছো নি, অনেকে বলে হ্যাঁ স্যার বুঝছি, অনেকে বলে না স্যার বুঝি নাই। এই যে আমি পড়ানোর শেষে কিন্তু তোমাদের মতামত যাচাই করার জন্য যে প্রশ্ন জুড়ে দেই সেটার নামই ট্যাগ কোয়েশ্চেন। আরও সহজভাবে যদি বলি, ওয়াজ করে যারা বক্তা, তারা কি বলে? আমার আল্লাহ বলেছেন যারা সুদ খায় তারা মুমিন না, ঠিক না বা ঠিক? তখন সামনে শ্রোতারা বলে ঠিক। এই যে ঠিক, এটার নামই ট্যাগ কোয়েশ্চেন। অর্থাৎ বক্তা যখন তার বক্তব্য দিচ্ছে, দেওয়ার মাঝখান দিয়ে বলে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে, তখন ওখান থেকে তারা আনসার দেয়। সামনে ওয়াজের আমি ধরলাম একজন বক্তা, ধরলাম আমি এখন ওয়াজ করতে আসছি, তো আমি এখানে ওয়াজ করতেছি আর তোমরা আমার সামনে বসা, তখন আমি বলি কথা কি ঠিক আছে কি না? তোমরা বলছো স্যার আছে। হ্যাঁ, এটার নাম ট্যাগ কোয়েশ্চেন। আমি বললাম যে আমার কথায় ভেজাল আছে কি না? না স্যার, এটার নাম ট্যাগ কোয়েশ্চেন। আমি কথা মানে তোমাদের কাছ থেকে 2টা প্রশ্ন, হ্যাঁ বোধক বা না বোধক প্রশ্নেরই উত্তর চাচ্ছি, হ্যাঁ অথবা না। এই জন্য ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ আর একটা হচ্ছে নেগেটিভ ট্যাগ। কথা 2 ভাবে আসবে, একটা হচ্ছে হ্যাঁ আসবে আর একটা হচ্ছে না আসবে। ওকে, তো আমি যাই হোক ওয়াজ করতে আজকে আসি নাই, ফাঁকে দিয়ে 2 টাকার ওয়াজ করে দিছি, কোনো সমস্যা নাই। তাহলে বক্তা তার বক্তব্য শেষে শ্রোতাদের মতামত যাচাইয়ের জন্য বক্তব্য শেষে যে ছোট প্রশ্ন জুড়ে দেয় তাকে ট্যাগ কোয়েশ্চেন বলে। মাঝে মধ্যে আমরা ক্লাসের মধ্যে বলি না যে এইটা এইভাবে হবে, এইভাবে, তোমরা বুঝছো নি? তোমরা বলো ইয়েস, না বুঝলে বলবা না, নো। তো এই যে দেখো, তোমাদেরকে আমরা যখন প্রশ্ন করি এটার নামই ট্যাগ কোয়েশ্চেন। তোমাদের কাছ থেকে যে প্রশ্নটা আসে সেটার নামই কি? ট্যাগ কোয়েশ্চেন। এবার আসি
ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে আরেকটু কথা বলি। দেখো স্ট্রাকচার অফ ট্যাগ কোয়েশ্চেন কিভাবে গঠিত হয়। সেন্টেন্স বা স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেনটি হবে নেগেটিভ, এবং সেন্টেন্স বা স্টেটমেন্টটি নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। এখন প্রশ্ন হইল ট্যাগ কোয়েশ্চেনের বেলায় আমরা এটাকে আর সেন্টেন্স বলবো না, এটাকে বলবো কি স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে বুঝে গেলাম ট্যাগ কোয়েশ্চেনের বেলায় আমরা বলবো কি স্টেটমেন্ট। ট্যাগ কোয়েশ্চেনের বেলায় একটা সেন্টেন্স দেখলে সেটাকে আর সেন্টেন্স বলবো না, সেটাকে কি বলবো স্টেটমেন্ট বলবো। তো স্টেটমেন্টের দুইটা অবস্থা থাকে, একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা হচ্ছে না বোধক। একটা স্টেটমেন্টের কয়টা অবস্থা থাকে? দুইটা, একটা হলো হ্যাঁ আর একটা হচ্ছে না, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। ওকে, তো আমরা এক সময় ডাব্লিউএস কোয়েশ্চেনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ইন্টারগেটিভ সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে একটা সময়। তোমরা মনে হয় এইটুকু পড়ো নাই, কখনো জানো না। তো ইন্টারগেটিভ সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। আচ্ছা, আমি একটু চলে যাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত মরুভূমিতে। তো যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ইন্টারগেটিভ সেন্টেন্স সম্পর্কে। তোমরা অনেকেই জানো, স্যার এর প্রশ্নবোধক। ওকে, ইন্টারগেটিভ সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? স্যার ইন্টারগেটিভ সেন্টেন্সকে মোটামুটিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তো এক প্রকারের নাম হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন, যেই প্রশ্নের উত্তর আমরা শুধু হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি সেটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। এটাকে অনেকে আদর করে কয় ফোলার কোয়েশ্চেন। মাইয়ার কোয়েশ্চেন না, কির কোয়েশ্চেন? ফোলার কোয়েশ্চেন। ওকে, তাইলে এটার প্রথম প্রকারের নাম হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন বা ফোলার কোয়েশ্চেন, আর দ্বিতীয়টার নাম হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। তো স্যার আমরা ডাব্লিউএস কোয়েশ্চেনের সাথে তো পরিচিত, এর পরেরটার নাম কিন্তু ট্যাগ কোয়েশ্চেন। তাহলে ট্যাগ কোয়েশ্চেন কোথা থেকে আসছে? তোমাদের কাছে অনেকের কাছে একটু রহস্য মনে হইতে পারে, স্যার হুট করে ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা কি, এটা কই থেকে আসলো, এটা কি খায় নাকি মাথায় দেয়? এটা খায়ও না, মাথায়ও দেয় না, এটা খাতায় লেখে। ওকে, তাহলে ট্যাগ ইন্টারগেটিভ সেন্টেন্স কিন্তু 3 প্রকার। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, এটার আরেকটা নাম বলে ফোলার কোয়েশ্চেন। মাইয়ার কোয়েশ্চেন না, আবার মাইয়ারা রাগ করিও না আমার উপরে, এটা ফোলার কোয়েশ্চেন। বাবারে ফোলারা খুশি হও, তোমাদের কোয়েশ্চেন। আর এটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। ওকে, আর পরেরটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। পরেরটার নাম কি? ট্যাগ কোয়েশ্চেন। তো আমরা আমাদের যে আলোচনা সেটা কিন্তু এই ট্যাগ কোয়েশ্চেন নিয়েই আজকের আলোচনাটি। ওকে, তো ট্যাগ কোয়েশ্চেনে ইয়েস নো কোয়েশ্চেন তোমাকে প্রশ্ন করছে, তুমি কি বিয়ে করছো? হ্যাঁ, না। তুমি কি খাবার খাইছো? হ্যাঁ, না। ওকে, যেইটার উত্তর আমরা, যেমন এই যে কি এবং কি এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কি এবং কি, আমি যদি বলি তোমার নাম কি, কিন্তু এটা তোমার নাম কি এইটা সঠিক নাকি কি এটা সঠিক? কোনটা? এটা সঠিক না, সঠিক হচ্ছে এটা। কিভাবে? এইটা দিয়ে বিস্তারিত উত্তর পাওয়া যায়, বিস্তারিত উত্তর পাওয়া যায়। আর এই কি দিয়ে হ্যাঁ অথবা না উত্তর পাওয়া যায়, হ্যাঁ অথবা না উত্তর পাওয়া যায়। এটার নামই হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন বা ফোলার কোয়েশ্চেন। ওকে, তাহলে আমরা বুঝলাম ইন্টারগেটিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, 3 ভাগে। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন বা ফোলার কোয়েশ্চেন, আর ডাব্লিউএস কোয়েশ্চেন বা ট্যাগ কোয়েশ্চেন। আর এই দিকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন সেই জিনিসটা তো আমরা জানি, দুইটা প্রশ্ন করবে কি হোয়াট দিয়ে তো প্রশ্ন করে, তাই না? কি তুমি কি গিয়েছো? হ্যাঁ, না। দুইটা উত্তর হবে, একটা হবে ইয়েস, একটা হবে নো। হ্যাঁ, ওকে। তুমি কি হাতের লেখা লিখেছো? তুমি কি হোমওয়ার্ক জমা দিছো? হ্যাঁ অথবা না। ওকে, তাহলে সেটার নাম হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আর ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো তো তোমরা জানো, হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ। ওকে, আর এইটা নিয়ে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনটা নিয়ে। তো ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা তো আমরা বুঝে গেলাম যে সেটা হচ্ছে জাস্ট বক্তা তার বক্তব্য দিবে, ইচ্ছে মতো ওয়াজ করবে, আর শেষে গিয়ে বলবো ঠিক না ব্যাঠিক, তোমরা বলবা ঠিক, ব্যাঠিক হইলে বলবা ব্যাঠিক। ওকে, এইটাই ঠিক ট্যাগ কোয়েশ্চেনটাই হচ্ছে একটু ওয়াজ করা আর কি। ওকে, আর কিছু না। এবার আসি আমরা ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে আরেকটু ধারণা নেই। দেখো, একটা সেন্টেন্স বা স্টেটমেন্ট দুইটা অবস্থা থাকে। একটা সেন্টেন্স বা স্টেটমেন্টের অবস্থা থাকে কয়টা? দুইটা। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ আর একটা হচ্ছে নেগেটিভ ট্যাগ। আচ্ছা স্যার, অ্যাফার্মেটিভ মানে কি? যখন আমরা দেখব অক্সিলারি ভার্বের সাথে, এই যে অক্সিলারি, এই হলো ভার্ব, অক্সিলারি ভার্বের সাথে কোনো নট থাকে না। দেখো, শুধু অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট, শুধু অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট, এটার নাম হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ। আর নেগেটিভ ট্যাগ হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে, তারপর একটা নট যুক্ত হবে, অক্সিলারি ভার্বের সাথে একটা নট,
এই নটটা খেয়াল করতে হবে, এইভাবে বসবে, এইভাবে আমরা NOT নট এইভাবে কখনো লিখবো না, লিখলে আমরা মার্ক পাবো না। আমাদেরকে লিখতে হবে এই N অ্যাপোস্ট্রফ দিয়ে T নট, এইভাবে লিখতে হবে। ওকে, এরপরে আমাদের শেষে কি সাবজেক্ট, শেষে কি সাবজেক্ট। তো এইটা আরেকটু কথা তোমাদেরকে আমি সহজভাবে বলি, অনেকে এখনো বুঝে নাই। আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ যেটাকে বলবো, অর্থাৎ আমরা জানি একটা স্টেটমেন্টের অবস্থা দুইটা, একটা হচ্ছে হ্যাঁ আর একটা হচ্ছে না। তো যদি হ্যাঁ বোধক হয় তাহলে আমাদের ট্যাগ করতে হবে না বোধক, আর না বোধক হলে ট্যাগ করতে হবে হ্যাঁ বোধক। ওকে, তাহলে এখানে আমরা যে হ্যাঁ বোধক যে বুঝবো বা হ্যাঁ বোধক যে বুঝবো, সেটা বুঝবো কি অক্সিলারি ভার্ব বসে যাবে, তারপরে সাবজেক্ট বসে যাবে। এদিকে না বোধক বুঝবো কিভাবে, অক্সিলারি ভার্ব বসার পরে এটার সাথে একটা নট যুক্ত হবে, তারপরে সাবজেক্ট বসবে। এইখানে যে সাবজেক্টের কথা বলা হয়েছে, যে সাবজেক্ট, এই সাবজেক্ট, এই দুইটা সাবজেক্ট কিন্তু সেম সাবজেক্ট, অবশ্যই সেটা প্রোনাউন হবে। ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। নাউন থাকলেও কি হবে, প্রোনাউন, নাউন থাকলেও কি হবে, প্রোনাউন হবে। ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট নাউন থাকলেও কি হবে, প্রোনাউন হবে। সর্বদা সে প্রোনাউন হবে, সর্বদাও সে প্রোনাউন হবে। ওকে, লেকচার 11 মানে হাওয়া হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটিভাবে বুঝলাম যে সর্বদা নাউন থাকলেও সেটা প্রোনাউন হবে, আর প্রোনাউন থাকলেও সেটা প্রোনাউনই হবে। এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও। এরপর আমি নিচের দিকে চলে যাচ্ছি, একটু খেয়াল করলে দেখতে পাইবা। দেখো, হি ওয়াজ কোয়াইট বিজি উইথ হিজ ওয়ার্ক। ওকে, এইটা দেখো, এখানে কোনো এই পুরাটার নাম কি স্যার, সারে কমার আগ পর্যন্ত এই পুরাটার নাম কি, এই পুরাটার নাম হচ্ছে স্টেটমেন্ট। এটার নাম কি স্টেটমেন্ট, এটার নাম কি স্টেটমেন্ট। এখন এটাকে যে তুমি যে বলবা যে স্যার এটা ছোটবেলা থেকেই আমরা জেনে আসছি এটা একটা সেন্টেন্স, কিন্তু ট্যাগ কোয়েশ্চেনের বেলায় পুরোটাকে কি বলে স্টেটমেন্ট, আর এই কমার পরের যে অংশটা সেটাকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। এটার নামে কিন্তু ট্যাগ কোয়েশ্চেন, এটার নামে কি ট্যাগ কোয়েশ্চেন। তো একটা ট্যাগ কোয়েশ্চেনের দুইটা অবস্থা থাকে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এখন প্রশ্নটা হচ্ছে যে স্যার গো, এই পুরো স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ একটু দেখি তো। অ্যাফার্মেটিভ বুঝবো কিভাবে, নট থাকবে না, নট থাকবে না। অ্যাফার্মেটিভ বুঝবো কিভাবে, নট থাকবে না। আবার নট না থেকে নটের বাবাও থাকে অনেক কিছু, সেটা পরে দেখাবো। তো এই যে নট থাকবে না, আর এখানে কি নট থাকবে, এখানে কি নট থাকবে। যেখানে নট থাকে সেটা হচ্ছে নেগেটিভ, আর যেখানে নট না থাকে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এখানে দেখো তো নট আসেনি, স্যার নাই। তো নট না থাকলে কি করতে হবে, অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিতে হবে। নিলাম অক্সিলারি ভার্ব শুরুতে, তার সাথে একটা নট যুক্ত করতে হবে। এই নটটা কিভাবে যুক্ত করতে হবে, এইভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে নট, যেমন ওয়াজ লিখে নিছি শুরুতে, এখান থেকে ওয়াজ আমি নিয়ে নিছি, নেওয়ার পর এটার সাথে নট যুক্ত করব এইভাবে নট, আর এই হি ওয়াজান্ট হি, গুড। আর শেষে যেহেতু প্রশ্ন করছে, প্রশ্নবোধক চিহ্নটা আমাকে দিতে হবে। ওকে, অবশ্যই সব সময় তোমরা যেইভাবে দেখো স্কুলের পরীক্ষাতে দাও, যেখানে পরীক্ষা দাও, অবশ্যই এই চিহ্নটা তোমাকে দিতেই হবে, না দিলে মার্ক দিবে না। অনেকে কেটে দেয়, আমরা মার্ক দেই, আমরা না জানি দয়ার শরীর, অনেকে এটা করে না। এরপরটা দেখো, পরেরটার মধ্যে কিন্তু নট আছে, খেয়াল করে দেখো নট কিন্তু আছে। হি ওয়াজান্ট, এই দেখো ওয়াজের সাথে কিন্তু নট আছে, ওয়াজান্ট, হি ওয়াজান্ট আ লিটল বিট বিজি উইথ হিজ ওয়ার্ক। তাহলে এখানে যদি নট থাকে তাহলে আমাদের নট ওখানে বসবে না, শুধু কি বসতে হবে, ওয়াজের ওয়াজ আর এই হি এর হি। অবশ্যই প্রোনাউনটাই দেখো বারবার শেষে গিয়ে বসছে, খেয়াল করছো, প্রোনাউনটাই শেষে গিয়ে বসছে। স্যার আমরা এত বুঝি নাই, সমস্যা নাই, সামনে বুঝবা, অল্প একটু না বুঝলে কোনো সমস্যা নাই। ভিডিওগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে না, ভিডিওগুলো আমি সেভ করে রাখবো, কেউ হারাইবে না, অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দিব, কোনো টেনশন নেই। এইবার আমরা আসি ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বগুলোর অবস্থানটা একটু দেখে নেই। এগুলোকে অপারেটর বলে, এগুলোকে কি বলে, অপারেটর। ট্যাগ কোয়েশ্চেনের অক্সিলারি ভার্বগুলোকে সবসময় কনস্ট্রাকশন ফর্মে লিখতে হয়। কনস্ট্রাকশন কোনটাকে বলে, এই যে দেখছেন এইটাকে বলে কনস্ট্রাকশন। যারা জানতা না আজকে জেনে নাও, এই যে এটাকে বলে কনস্ট্রাকশন, এটার নাম কি কনস্ট্রাকশন। এই ফর্মে আমাদেরকে লিখতে হয়, যেমন নর্মাল ফর্ম,
আর যখন কনস্ট্রাকশন ফর্ম লিখবো তখন কেমন হবে, যেমন এম নট, এটাকে আমরা কনস্ট্রাকশন ফর্মে লিখতে হবে এন্ট বা আরেন্ট। এম নটকে আমরা কিভাবে লিখবো, এন্ট বা আরেন্ট। কখনো অ্যামন্ট লেখা যাবে না, খেয়াল করো, তুমি এম লিখে তারপরে নট লিখতেছো না, এটা কখনো এইভাবে হবে না। সবসময় মাথায় রাখতে হবে কি লিখতে হবে, এন্ট অথবা আরেন্ট। ঠিক একই সাথে তুমি ইজটাকে কিভাবে লিখতে হবে, ইজ নটকে কিভাবে লিখতে হবে, ইজন্ট। আর নটকে আরেন্ট, ওয়াজ নটকে ওয়াজন্ট, ওয়ার নটকে ওয়ারন্ট, শ্যাল নটকে শান্ট। যেগুলো একটু তোমার কাছে কঠিন মনে হবে সেগুলো একটু ভালো করে দেখে নাও, একটু ভালো করে দেখে নাও যেগুলো একটু কঠিন মনে হবে। যেমন উইল নটকে আমাদের লিখতে হবে ওন্ট, ডোন্ট, ডু নটকে আমাদের লিখতে হবে ডোন্ট, উইল নটকে ওন্ট, ডাজ নটকে ডাজন্ট, ডিড নটকে ডিডন্ট। ওকে, শুড নটকে শুডন্ট। খেয়াল করে দেখো, যেগুলো তুমি বুঝবো না সেগুলো একটু ভালো করে একবার দেখে নাও। ওকে, এইটা একটু দেখো, মাইট নটকে মাইটন্ট, মাইট নটকে কি লিখতে হবে, মাইটন্ট। আর হ্যাভ নটকে হ্যাভন্ট, হ্যাজ নটকে হ্যাজন্ট, হ্যাড নটকে হ্যাডন্ট করে আমাদেরকে লিখতে হবে। এই যেগুলো স্যারে লিখছে এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো অপারেটর, এগুলো সবগুলো কি অপারেটর। ওকে, এটা হলো নেগেটিভ ফর্ম আর এটা হচ্ছে কনস্ট্রাকশন ফর্ম। তো এই যে কনস্ট্রাকশন, ওই যে একটা ইয়ে আছে না, কি জানি বলে, এই করোনার সময় তো কি বলে, এরকম অমানবিক অমানবিক বলে একটা লোক ভাইরাল হয়েছে না, ঠিক আছে আমি ঠিক ওরকম হয়ে গেছি, বুঝছো নি? তাহলে আমাদের কি বলতে হবে, কন্ট্রাকশন ফর্ম। ওকে, তো এদিকে হবে নর্মাল ফর্ম আর ওইদিকে হবে কন্ট্রাকশন ফর্ম। তো এই যে ফর্মটা, এটার মধ্যে জাস্ট কি করতে হবে, জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম করে আমাদেরকে এই অ্যাপোস্ট্রফি দিতে হবে, এগুলোকে বলা হয় কি অ্যাপোস্ট্রফি। ওকে, দিতে হবে, ঠিক আছে। এখন প্রশ্ন একজনে বলছে স্যার অপারেটর কি, অপারেটর কি, অপারেটর কি যদি শিখতে চাও সেটা হচ্ছে একদম সহজভাবে যদি আমি বলি, সে আমাকে প্রশ্ন করছে স্যার অপারেটর কি, আমি একটু তোমাদেরকে অপারেটরটা এইখানে একটু শেখাই দিই। এইখানে দেখো, এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাঁ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, অর্থাৎ অক্সিলারি ভার্ব যেগুলো আছে, যেগুলো আছে এগুলোকে ট্যাগ কোয়েশ্চেনে আদর করে বলে আব্বা তোমার নাম অপারেটর, তোমার নাম কি অপারেটর, আদর করে বলে আর কি, আর কিছু না। মানে আমরা বলতাম অক্সিলারি ভার্ব তুমি এম, ইজ, আর, আমরা এগুলোকে বলি অক্সিলারি ভার্ব, কিন্তু ট্যাগ কোয়েশ্চেনে এটাকে বলে অপারেটর। এগুলোকে কি বলে, অপারেটর। এখন তোমার প্রশ্ন আসতে পারে স্যার অপারেটর কি, ট্যাগ কোয়েশ্চেনে এগুলোকে কি বলা হয়, অপারেটর বলা হয়। এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, হ্যাঁ, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট যেগুলো আছে এগুলোকে কি বলা হয়, অপারেটর বলা হয়। কি বলা হয়, ওই যে এটা হবে কন্ট্রাকশন, কন্ট্রাকশন। আমি ওই যে ভুলে ওই দিকে তাকাই নেই, বানানের দিকে না তাকাই রেখে কনস্ট্রাকশন পড়ে ফেলছি, বুঝছো, এই জন্য হাসি পাইছে আমার। ওটা হবে কন্ট্রাকশন। ওকে, ওকে, তো যাই হোক, এইগুলোকে আমরা কি বললাম, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড যেগুলো আছে এগুলোকে আমরা কি বলবো, অপারেটর বলবো। এগুলোকে কি বলবো, অপারেটর বলবো। কি বলবো, অপারেটর বলবো। ওকে, এগুলোকে আমরা অপারেটর বলবো। এরপরে আমি চলে যাচ্ছি, অনেক সময় খেয়াল করে দেখো, অনেক সময় স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব দেওয়া থাকে না, ঠিক সেই ক্ষেত্রে আমরা কি করব, অনেক সময় অক্সিলারি ভার্ব দেওয়া থাকে না স্টেটমেন্টে। স্টেটমেন্ট তো বুঝছো, এখন অনেকে বলবো স্যার আমরা স্টেটমেন্ট বুঝি নাই। স্টেটমেন্ট না বুঝলে তোমাদেরকে আবার বলি, আমি যদি বলি আই এম আ স্টুডেন্ট, কমা, এরপরে এখানে ট্যাগ কোয়েশ্চেন লিখতে হবে। ওকে, এখানে খেয়াল করে দেখো তো, এই যে কমার আগে এই পুরাটাকে বলা হয় স্টেটমেন্ট, পুরাটাকে কি বলা হয়, স্টেটমেন্ট, পুরাটাকে কি বলা হয়, স্টেটমেন্ট। তা আমাকে যেটা খেয়াল করতে হবে, স্টেটমেন্টের মধ্যে আগে দেখতে হবে অপারেটর আছে কি না।
অপারেটর আছে কি না। তো আমি খেয়াল করে দেখলাম একটু আগে স্যার আপনি বলছেন এম, হ্যাঁ অপারেটর আছে। তো অপারেটর থাকলে আমি কি করব, এটার সাথে কোনো নট যুক্ত আছে কি না, না। তাহলে আমার এটা যদি অ্যাফার্মেটিভ হয়, মানে এইখানে যদি নট না থাকে আমার ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে নট দিতে হবে। তো এখানে এম আছে, এম এর সাথে আমাদের নট যুক্ত করতে হবে কিভাবে, একটু আগে দেখাইলাম, এইন্ট। এম এর সাথে নট যুক্ত করলে কি হয়, এইন্ট বা আরেন্ট। আর প্রনাউনের প্রনাউন মানে সাবজেক্টের সাবজেক্ট এইনটাই, অথবা এটাকে তুমি লিখবা আরএনটাই, এটাকে তুমি আরএনটাই লিখলেও হবে, আরএনটাই লিখলেও হবে। ওকে, এই হলো কথা। তাহলে এটা অ্যাফার্মেটিভ থাকার কারণে এটা হচ্ছে নেগেটিভ। আর এটা যদি আমার এই সেন্টেন্সটাই যদি আমি আবার নেগেটিভে লিখি, আমি যদি বলি যে আই এম নট আ স্টুডেন্ট, খেয়াল করে দেখো এখন আমি কিন্তু এটা নেগেটিভই লিখছি। আমাকে খেয়াল করতে হবে এইখানে এই স্টেটমেন্ট, এটার নাম পুরোটা স্টেটমেন্ট কিন্তু, কমার আগেরটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? হ্যাঁ স্যার নেগেটিভ। কেন স্যার, নট আছে। তাহলে শুধু আমার এম বসবে এখানে, আর এই আইয়ের আই, তাহলে কি হয়েছে, এম আই। বুঝতে হবে এটা যদি নেগেটিভ হয় এটা হবে অ্যাফার্মেটিভ, আর এটা যদি অ্যাফার্মেটিভ হয় এটা হবে নেগেটিভ। এখানে নট থাকলে ওইদিকে নট বসবে না, এখানে নট না থাকলে ওইদিকে নট দিতে হবে। এটাই হলো মুদ্রা কথা আর কি। ওকে, এরপরে আমরা একটু আসি, অনেক সময় এখানে বলছে, অনেক সময় এখানে আমার কোনো অপারেটর থাকবে না। তো না থাকলে মেইন ভার্ব অনুযায়ী খেলা হবে। মেইন ভার্ব অনুযায়ী কি হবে, খেলা হবে। মেইন ভার্ব যদি ভার্বের 1 নাম্বার ফর্ম থাকে তাহলে ডু লিখতে হবে। ভার্বের 2 নাম্বার ফর্ম থাকলে ডিড, ভার্বের লগে এস বা ইএস থাকলে ডাজ লিখতে হয়। ওকে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন খুব সহজভাবে হি কাটস দ্য ট্রি। একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, এখন এখানে কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট কিছুই নেই, অর্থাৎ একটা অপারেটরও নাই। না থাকার কারণে কি বলছে, আমার এখানে বলছে অনেক সময় অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে না, মানে অপারেটর দেওয়া থাকবে না। এই ক্ষেত্রে স্টেটমেন্টের মেইন ভার্ব ধরেই তোমাকে অক্সিলারি ভার্ব বানাইতে হবে। তো এটা সাবজেক্ট আর এটা হলো মেইন ভার্ব। তো বলছে ভার্বের সাথে যদি এস থাকে, দেখো ভার্বের সাথে যদি এস, ভার্বের লগে এস বা ইএস থাকলে, হ্যাঁ ভার্বের লগে যদি এস বা ইএস থাকে তাহলে এটার জন্য আমাকে কি লিখতে হবে, ডাজ। আমি এখানে কি লিখবো, ডাজ। এখানে কি কোনো নট আসেনি, না এসে আর নট নাই, তাহলে এখানে কি করতে হবে, ডাজন্ট। আর এই হি এর হি, ডাজন্ট হি। ওকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব দেওয়া না থাকলে আমাকে অক্সিলারি ভার্ব নিজে বানাইতে হবে। আর অক্সিলারি ভার্ব যদি দেওয়া থাকে তাহলে তার বানাইতে হবে না। এখানে দেখতে হবে নট আছে কিনা, নট নাই, এখানে নট দিতে হবে। এখানে নট আছে, এখানে নট দেওয়া লাগবে না। এই হলো কথা আর কি। তাহলে একটা বুঝছো। এবার আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি যদি বলি হি গ্যাভ মি এ ফ্যান। খেয়াল করে দেখো তো, হি গ্যাভ মি এ ফ্যান, হি হলো সাবজেক্ট। ওকে, আর এখানে যে গ্যাভ, গিভ থেকে গ্যাভ, গিভ হলো ভার্বের 1 নাম্বার ফর্ম, আর 2 নাম্বার ফর্ম কিন্তু গ্যাভ। ওকে, তুমি খেয়াল করে দেখো তো, ভার্বের 2 নাম্বার ফর্ম থাকলে আমাদেরকে বলছে ডিড লিখতে, ভার্বের 2 নাম্বার ফর্ম থাকলে আমাদেরকে শেখ হাসিনা বলছে কি লিখতে, গিভ লিখতে। তাহলে আমি ডিড লিখতে, তাহলে আমি কি লিখবো, গ্যাভ আছে, এটার জন্য কি লিখবো, অবশ্যই ডিড লিখবো। এখানে কোনো নট নাই, নট দিতে হবে ডিডন্ট। আর এই হি এর হি, ডিডন্ট হি। আশা করি তোমরা ভালো করে এই জিনিসটা বুঝছো। এস বাই এস থাকলে তোমাকে লিখতে হবে ডাজ, ভার্বের 2 নাম্বার ফর্ম থাকলে হবে ডিড। এইবার ভার্বের লগে কিছুই থাকবে না, ভার্বের লগে কি কিছুই থাকবে না। এখন স্যার কিভাবে কিছু থাকবে না, আমি যদি বলি দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট, তাহলে আমাকে এখানে কি করতে হবে, দে প্লে ক্রিকেট, এটা হলো সাবজেক্ট। ওকে, এই হলো প্লে। প্লের লগে দেখো ইডিও নাই, প্লের লগে যদি আমি ইডি দেই তাহলে হয়তো প্লেড, এটা ভার্বের ফার্স্ট ফর্ম। প্লের সাথে যদি আমি এস যুক্ত করতাম তাহলে এটা হয়তো ভার্বের সাথে এস বা ইএস ফর্ম। দেখো ভার্বের সাথে কিছুই না থাকলে তখন সেটা হয় ভার্বের 1 নাম্বার ফর্ম। ওকে, এটা থাকলে হবে ডু লিখতে হবে, লিখবো আমরা ডু। এখানে কোনো নট নাই, এর সাথে নট যুক্ত করতে হবে ডোন্ট, আর দে দে, উত্তর কি হবে, ডোন্ট দে। তো আমরা এটাই এতক্ষণ ধরে আলোচনা করতেছিলাম যে কখনো কখনো আমরা অক্সিলারি ভার্ব পাবো না,
অক্সিলারি ভার্ব কখনো কখনো আমরা কি পাবো না, মরিয়ম বলছে বুঝছি, ওকে। কখনো কখনো আমরা অক্সিলারি ভার্ব পাবো না, না পাইলে কোনো টেনশন নাই। ভার্বের 1 নাম্বার ফর্ম থাকলে ডু, ভার্বের 2 নাম্বার ফর্ম থাকলে ডিড, ভার্বের লগে এস বা ইয়েস থাকলে ডাজ লিখতে হবে। আশা করি এইটুকু পর্যন্ত বুঝছো। আজকে ইনশা কই? ওকে ইয়াসমিন, হ্যাঁ ডাজন্ট, হ্যাঁ ঠিক আছে। তোমরা নামগুলো বলবা, তোমাদের আম্মার নাম বলতে আমার লজ্জা করে। হ্যাঁ বল না, আমি বলবো না, আমার শরম করে। একটা ডায়লগ দেখো নাই, ওরকম হয়েছে। পাশে তালহাজু ভাই, ঠিক আছে তোমরা একটু নিজের নামটা পাশে দিয়ে দিবা, তাহলে একটু ভালো লাগে। হ্যাঁ যেমন মিতা বেগমের আইডি থেকে তার মানে আমার স্টুডেন্ট ক্লাস করে, এখন ওই যে তার মায়ের নাম বলতে তো আমার এখন লজ্জা করতেছে, তাই না? হ্যাঁ এইগুলো কথা আর কি। তো এইবার সে উদাহরণটা আবার এখানেই আছে যে ভার্বের সাথে এতগুলোর উত্তর দেওয়াই আছে, যে হি হলো সাবজেক্ট, উই হলো সাবজেক্ট, সি হলো সাবজেক্ট, হি হলো সাবজেক্ট। দেখো ভার্বের সাথে এস থাকলে ডাজ, এখানে কোনো নট নাই, ডাজন্ট, আর এই হি এর হি, ডাজন্ট হি। আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, যত্ন করে রাখবা, তাহলে রত্ন মিলবে। যত্ন করে যদি রাখতে পারো, একটা সময় তুমি স্টুডেন্ট পড়াইতে পারবা, পড়াইলে এই পিডিএফটা ওদেরকে দিতে পারবা, ঠিক আছে? এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এই জন্য আজকে উত্তর সহই দিয়ে দিছি, ওকে, উত্তর সহই দিয়ে দিছি, ওকে। পিডিএফটা তোমাদের খুব কাজে লাগবে, আমি দিয়ে দিব তোমাদেরকে ক্লাস শেষ করেই। তো যাই হোক, এরপরে আসি উই টেক টি। দেখো উই এর পরে টেক মানে এটা ভার্বের 1 নাম্বার ফর্ম, 1 নাম্বার ফর্ম থাকলে হবে ডু, এখানে কোনো নট নাই, ডোন্ট, আর উই এর উই, ডোন্ট উই। এরপর শি হেল্পড, দেখো মি, হেল্পড ইডি আছে মানে এটা ভার্বের 2 নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্ম থাকলে হয় ডিড, তাহলে এখানে লিখছি ডিড, এখানে কোনো নট নাই, ডিডন্ট, আর শি শি, ডিডন্ট শি। পরেরটা দেখো হি কাট দ্য ট্রিস, এখানে দেখো আগে বললাম হি এর সাথে যদি আমার বাবারে হি এর সাথে যদি হি কাটস থাকে তাহলে ডাজ, আর কিছুই নাই। আর কাটের 3টা ফর্মে কিন্তু সেম, কাট কাট কাট। তো যখন হি এর সাথে বসে, হি যখন সামনে বসে, যদি এটা প্রেজেন্ট হয় তাইলে এস যুক্ত হয়, আর যদি হি এর পরে যদি কাট বসে তাহলে এটা ভাবে 2 নাম্বার ফর্মে থাকে। হি এর পরে যদি এস থাকে তাহলে এটা প্রেজেন্ট ডাজ হবে। হি এর পরে যদি শুধু কাট থাকে, তুমি আবার বলবা স্যার এটা ডোন্ট, না হি এর সাথে তো ডোন্ট বসে না, তাহলে হি এর পরে ভার্বের 2 নাম্বার ফর্ম আছে, তার মানে এটার উত্তর হবে ডিড, ডিড। আর এখানে নট নাই, নট দেওয়া হয়েছে, ডিডন্ট, আর হি এর হি, ডিডন্ট হি। সবসময় মাথায় রাখতে হবে এই জায়গাটাকে ছোট হাতের লিখতে হবে, এই জায়গাটা ছোট হাতের। অর্থাৎ এখন আমাকে বলবো যে স্যার ছোট হাত বড় হাত কি? বাচ্চারে বলছে যে মা মারে, স্যারে বলছে তুমি বাড়ি থেকে হোমওয়ার্ক করে আনো ছোট হাতের বড় হাতের এবিসিডিগুলো, সে সারা রাত ধরে হাত শুধু মাপতেছে কোনটা বড় কোনটা ছোট। এখন হইলো অবস্থা এরকম। তো ছোট হাত আর বড় হাত বলা লাগবে না, বলবা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। তো এখানে আমরা কি লিখবো? অবশ্যই স্মল লেটারে লিখবো, ওকে, স্মল লেটারে লিখবো। শুধু এক জায়গায় এটাকে ক্যাপিটাল করে দিব, সেটা সামনে আসতেছি। তো এইবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সেট সম্পর্কে একটু ধারণা নেই, সাবজেক্ট সম্পর্কে। সাবজেক্টস অফ ট্যাগ কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট এবং আমার ট্যাগের সাবজেক্টটা কি হবে একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবা। তো খেয়াল করো বাচ্চারা, যখন আমি সাবজেক্ট হিসাবে কোনো ব্যক্তির নাম পাবো, কার নাম? ব্যক্তির নাম, তবে ব্যক্তি এটা বেড়া মানে পুরুষ, তখন আমরা সাবজেক্ট হিসাবে লিখবো হি। হ্যাঁ SMS না, কমেন্ট করো না। ফিরোজ শাহ, ফিরোজ কবির, আচ্ছা এই যে হুমায়রা, ফিরোজের নাম বলি, হ্যাঁ ছোট করা, আচ্ছা অসুবিধা নেই, বুঝো নাই সমস্যা নাই, সামনে বুঝবা, কোনো টেনশন নেই। ভার্বের ফর্মের লিস্ট তোমাদেরকে দিয়ে দিছি, তাও যদি বলো যে স্যার আমরা এগুলো পারি না, তাহলে অত্যন্ত দুঃখজনক। দেখো রানা যদি পুরুষ থাকে, অর্থাৎ পুরুষের নাম থাকে সাবজেক্ট হিসাবে স্টেটমেন্টে, তাহলে সেটার জন্য আমরা লিখব হি। আমরা জানি পুরুষ থাকলে HE হি বসে। আর মানে মেয়ের নাম দেখো রুফা, তো রুফা কি? ফিমেল, মেয়ে মানে মহিলা, তাহলে এটার জন্য আমাদেরকে লিখতে হবে শি। তাহলে এখন আমরা বুঝলাম শি থাকলে তো শি, প্রনাউন থাকলে প্রনাউনের প্রনাউনই হবে, কোনো সেন্স নাই। বাট নাউন থাকলে সেটাকে প্রনাউনই লিখতে হবে, এটাই কথা।
এরপর অল থাকলে ইট, অল প্লাস নাউন থাকলে দে, বডি থাকলে তিনটা বডি। এই বডিগুলোর কথা আমি একটু বলি দেই। তিনটা বডি হতে পারে সেটা এভরিবডি, হতে পারে সেটা সামবডি, হতে পারে সেটা এনিবডি, হতে পারে সেটা নো বডি। দেখো দেখো এভরি বডি, সাম বডি, এনি বডি, নো বডি, এভরি ওয়ান, সাম ওয়ান, নো ওয়ান, এনি ওয়ান, এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং। দেখো বডি এগুলো নিয়ে আমরা প্রনাউনে আলোচনা করছিলাম, তাই না? এভরি বডি, এভরি বডি, সাম বডি, এনি বডি, নো বডি, আবার এভরি ওয়ান, সাম ওয়ান, এনি ওয়ান, নো ওয়ান, আবার এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং। এগুলো থাকলে বডি থাকলে শেষে বডি থাকলে হয় দে, আর শেষে ওয়ান থাকলে হয় দে, আর থিং থাকলে হয় ইট। ওকে, এবার আল্লাহ বা গড থাকলে আমাদেরকে লিখতে হবে হি, তবে হি এইচটা আমাদেরকে ক্যাপিটাল করে লিখতে হবে, অর্থাৎ তোমাকে বড় করে সেটা লিখতে হবে আর কি। ঠিক আছে, তো মোটামুটি এটুকু পর্যন্ত বুঝছো। এরপর একটু খেয়াল করো, অফ আস থাকলে উই, অফ ইউ থাকলে হবে ইউ, দেম থাকলে হবে দে। অর্থাৎ এই যে এখানের যে জায়গাটা, এই যে এখানে অপের পরে যদি আস থাকে এটার জন্য আমাদেরকে উই লিখতে হবে, অপের পরে যদি ইউ থাকে এটাকে আমাদেরকে ইউই লিখতে হবে, অপের পরে যদি দেম থাকে এটাকে আমাদেরকে দে লিখতে হবে। ওকে, তো এখন স্যার অফের আগে কি থাকবে? অফের আগে থাকতে পারে অল, অল অফ আস, অল অফ ইউ, অল অফ দেম, অথবা এখানে থাকতে পারে মোস্ট। হ্যাঁ, মোস্ট, অল, মোস্ট, মোস্ট অফ আস, মোস্ট অফ ইউ, মোস্ট অফ দেম, অল অফ আস, অল অফ ইউ, অল অফ দেম। যেটাই থাক অফের পরে যেটা এইটার অবজেক্টে আছে এটা সাবজেক্টিভ ফর্ম আমাদেরকে লিখতে হবে। আস থাকলে উই লিখতে হবে, ইউ থাকলে ইউ লিখতে হবে, দেম থাকলে দে লিখতে হবে। ওকে, এরপরে আমরা পাই একের অধিক ব্যক্তি বস্তু থাকলে, একের অধিক ব্যক্তি বস্তু থাকলে আমাদেরকে কি লিখতে হবে? দে লিখতে হবে, একজনের অধিক। যেমন আমি যদি বলি রানা অ্যান্ড রুনা, এখানে ব্যক্তি কজন? একজন এবং দুইজন থাকলে এই দুইয়ের জন্য আমাদের সাবজেক্ট হিসাবে কি লিখতে হবে? দে লিখতে হবে। ওকে, একের অধিক ব্যক্তি বা বস্তু থাকলে আমাদেরকে কি লিখতে হবে? দে লিখতে হবে। ওকে, তারপর আমরা দেখি আচ্ছা তার তোর কার বাচ্চা কাঁদে রে। আচ্ছা আমরা আসি, একের অধিক ব্যক্তি বা বস্তু থাকলে আমাদেরকে দে লিখতে হবে। এবার দেখি যা ধরা ছোঁয়া গোনা যায় না, সেই ক্ষেত্রে আমাদেরকে ইট লিখতে হবে। যেটা ধরা ছোঁয়া গোনা যায় না সেই ক্ষেত্রে আমাদেরকে কি লিখতে হবে? ইট লিখতে হবে। আচ্ছা আমি এগুলো আস্তে আস্তে একটু বুঝাই। ওকে, একটু বুঝাই, নাইলে তো তোমরা আবার একটা একটা করে আমি এখান থেকে একটু বুঝাই। ধৈর্য একটু বুঝাচ্ছি, স্প্রাইট করে দেয় তাহলে আমি মোটামুটি ভাবে প্রতিদিন ভোরে চলে দোলে পা তুলে মনের মাঝে নিয়ে চুপে চুপে চলো। এই দেখছি এইতে আমার এখন প্রশ্ন করতে থ্যাংক ইউ, ওটা আবার ডোন্ট আই। তুমি এখন আমার এইসব প্রশ্ন করিও না, পরে করিও। ইনুসমিয়া বলতেছে স্যার আল্লাহ বা গড থাকলে কেন এটা ক্যাপিটাল করে লিখতে হয়? আল্লাহ বা গডের সম্মানার্থে, সম্মান করে। ওকে, এবার আমি আস্তে 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 একটু একটু করে বুঝাই। তোমরা কি দেখতে পাও কি না? দেখতে পাইলে আমাকে অবশ্যই বলিও যে স্যার আমরা দেখতে পাই। প্রথম কথাটা আস্তে আস্তে, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তে আস্তে শুরু করতেছি আবার। আরে বেটা সর। এখন আসি ব্যক্তির নাম, একটা একটা করে করাইতেছি। ব্যক্তির নাম কি? রানা। রানা লাভস হার, রানা তারে ভালোবাসে।
খেয়াল করে দেখো তো, রানা হচ্ছে ব্যক্তি মানে পুরুষ, আর এখানে আমার এম ইজ আর ওয়াজ এর কিচ্ছু নাই, এম ইজ আর ওয়াজ এর কিচ্ছু নাই। ওকে, এম ইজ আর ওয়াজ এর এখানে কিছুই নাই, তাইলে কি আছে স্যার? মেইন ভার্ব আছে। তো মেইন ভার্বের সাথে কি আছে? এস, এস থাকলে কি লিখতে হবে? ডাজ। ওকে, এখানে কোনো নট নাই, হ্যাঁ ডাজন্ট। আর রানা পুরুষ, হি। প্রথমটা বুঝছো নি? আমাকে বলো প্রথমটা বুঝছো কিনা, প্রথমটা বুঝছো কিনা, প্রথমটা বুঝছো কিনা? আশা করি বুঝছো। এবার মহিলা, মহিলা গিয়ে নিয়ে নেই, হ্যাঁ মহিলা গিয়ে নিয়ে নেই। তামান্না, তামান্না, তামান্নাকে কি করব? তামান্না ওয়াজ আ গুড গার্ল, ওয়াজ আ গুড গার্ল। এবার এটা কোয়েশ্চেনটা কি করব? দেখো তামান্না কি? মহিলা, লেডি। ওকে, তো ফিমেল, ফিমেল হইলে হয় কি? শি। আর এখানে অপারেটর আছে কি না স্যার? আছে। কি আছে? ওয়াজ। এখানে কোনো নট আছে কি না? নাই স্যার। তাহলে ওয়াজের সাথে নট যুক্ত করতে হবে ওয়াজন্ট, আর তামান্নার জন্য লিখতে হবে শি। আশা করি দুইটাও বুঝছো, প্রথম দুইটাও বুঝছো। ওকে, তামান্না যেহেতু লেডি অর্থাৎ ফিমেল, এই জন্য শি। আর এইখানে অপারেটর খুঁজে বের করছি আমি কি? ওয়াজ, ওয়াজের সাথে নট যুক্ত করছি ওয়াজন্ট। কেন? এখানে নট নাই, এখানেও লাভের সাথে নট নাই। যেখানে নট নাই সেখানে নট যুক্ত করতে হবে না, যেখানে নট আছে সেখানে নট যুক্ত করা লাগবে না। ওকে, আশা করি এইটুকু পর্যন্ত বুঝছো। আচ্ছা, এরপরে এটাও শেষ। এরপরে সে অল থাকলে, অল থাকলে স্যার অল থাকলে কি হবে? ইট। যেমন অল ইজ ওয়ান, অল ইজ ওয়ান। ওকে, একের ভিতর সব বলে না? এখানে দেখো অল, অল এরপরে কি আছে? ইজ। তো ইজের ইজ এর সাথে নট যুক্ত করতে হবে ইজেন্ট, কারণ ইজের সাথে এখানে কোনো নট নাই। ইজের সাথে নট যুক্ত করছি ইজেন্ট, আর অল থাকলে ইট। ওকে, ইজেন্ট ইট। আশা করি বুঝছো তুমি। ইজেন্ট ইট, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। ওকে, এরপর একটা বলছে যে অল থাকলে তার সাথে একটা নাউন যদি থাকে তাহলে দে হয়। অল বসে তার সাথে যদি একটা নাউন থাকে তাহলে দে হয়। এটা কিভাবে সম্ভব? আমি যদি বলি অল ম্যান আর নট ইকুয়াল, প্রত্যেক মানুষই সমান নয়। ওকে, সমান বাট একটু বোঝানোর জন্য বললাম আর কি। অল ম্যান আর নট ইকুয়াল। ওকে, তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো এখানে অপারেটর আছে কিনা? স্যার আছে। কি আছে? আর। লিখলাম এখানে আর। আর সাথে নট আছে কি না? স্যার আছে। তাহলে নট থাকলে নট কি বসবে? বসবে না। বসবে কি না? না, বসবে না। আর তাহলে এখানে কি হবে? আর এর আর লিখছো। আর অল প্লাস নাউন থাকলে কি হয়? অল তারপরে নাউন, ম্যান একটা নাউন। ওকে, কমন নাউন। তাহলে কি হবে? দে হবে। তাহলে হবে উত্তর হবে আর দে। উত্তর কি হবে? আর দে। পাপড়ি ইজ বিউটিফুল গার্ল। হ্যাঁ, এই যেন শীত থেকে বুঝছে। সাদিবুর রহমানের নাম বলি না। আচ্ছা সাদিব, আচ্ছা সাদিবের নাম বলবো। ওকে, আচ্ছা এখন বলবো সাদিব। সাদিবকে কি বডির মধ্যে ঢুকানো তো যাইতো না? তো এই যে বডি ওয়ান, এগুলো দিয়ে সাদিবের উদাহরণ আসবে না। তো বডি, তো আমি বললাম বডির আগে কি বসে? এভরিবডি, সামবডি, এনিবডি, নো বডি, স্টিল বডি, ডেড বডি। স্টিল বডি, ডেড বডি হবে না। তা দেখো এবার বডি, আমি কি বলবো? বডি। যেমন এভরিবডি, এভরিবডি ইজ দেয়ার, অথবা ওয়াজ দেয়ার, ওয়াজ দেয়ার। এটার উত্তরটা তোমরা করে দিতে পারলে বুঝবো তোমরা লিজেন্ড। এটার উত্তর যদি কে করে দিতে পারো তাহলে বুঝবো তোমরা লিজেন্ড। এটার উত্তর তোমরা করো, আমি আরেকটা লিখে নিচে দিই। এটার প্রথমটার উত্তর করে দিতে পারলে বুঝবো তোমরা লিজেন্ড। এই তো ইমরান মোল্লা, হ্যাঁ এই যে আবু সায়েদ সাহেব, তালহা জুবায়ের, হ্যাঁ তালহা জুবায়ের, মিতা, রাত্রি, রাত্রি। ওকে, হ্যাঁ ইনুস সাহেব বুঝে নাই।
আচ্ছা 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 ঠিক আছে, তার মানে আমি ওয়াজের তো ব্যাপার এখানে আসবে না কেন, সরি ডু ডিডের ব্যবহার তো এখানে আসবে না। তো এইবার আমি তোমাদেরকে বলি, দেখো আগে জানি আমরা এখানে কি আছে স্যার, ওয়াজ আছে, ওকে, আর এখানে কি আছে, এভরিবডি, বডির পরে সবসময় আমার ভার্বটা সিঙ্গুলার হবে, ওয়ানের পরে সবসময় ভার্ব হবে সিঙ্গুলার। যখন ট্যাগ কোয়েশ্চেন করতে যাব তখন খেয়াল করতে হবে বডি থাকলে কি হয়, দে হয়, বডি থাকলে কি হয়, দে হয়, কিন্তু দের সাথে কি দে ওয়াজ কখনো হয়? আমরা বলতে পারি না দে ওয়াজ, আমরা বলি না, আমরা বলি দে ওয়ার, আমরা দে ইজ বলি না, আমরা বলি দে আর। দেখো দের সাথে কয়টা জিনিস হয়, দের সাথে হয় আর, দের সাথে হয় ওয়ার, এর বাইরে তো দের সাথে কিছুই হয় না, তাই না? দের সাথে আর হয় অক্সিলারি ভার্বের মধ্যে, বি ভার্বের মধ্যে দে আর হয়, দে ওয়ার হয়। কিন্তু তুমি এখানে দে ওয়াজ যে লিখতেছো, কেমনে লিখতেছো? তোমার মাথা ঠিক আছে নি? আমার মাথাও ঠিক নেই। এইবার আসি স্যার, তাহলে আমরা ওয়াজ কিভাবে লিখবো? যখন দেখবো যে ওয়াজ হয় না তখন তার বন্ধু ওয়ার দিব, অর্থাৎ ওয়াজ যেখানে যাবে না সেখানে যাবে ওয়ার, যেখানে ইজ যাবে না সেখানে যাবে আর। তাহলে এখানে ওয়াজ যেহেতু যাইতেছে না, এটার জন্য কি লিখতে হবে, ওয়ার। আর এখানে কি যুক্ত করতে হবে, নট, যেহেতু এখানে নট নাই, আর দে দে, এইবার মিলছে। কখনো সবসময় মাথায় রাখবা বডির পরে আমার ওয়াজ হতে পারে, ইজ থাকতে পারে, বাট যখন আমি ট্যাগ কোয়েশ্চেন করব তখন এই ওয়াজ থাকলে আমাদেরকে ওয়ার লিখবা, সবসময় মাথায় রাখবা ওয়াজ থাকলে ওয়ার, কি থাকলে, এই যে বডি থাকলে, বডি ওয়ান থিং না, শুধু বডি ওয়ান থাকলেই তোমাকে ওয়াজ থাকলে ওয়ার আর ইজ থাকলে আর লিখতে হবে। তাহলে এটা কি লিখবা, ওয়ার, ওয়ারান্ট দে, ওয়ারান্ট দে, ওকে। আর এইদিকে একটু খেয়াল করে দেখো তো, ভার্বের সাথে এস বা ইয়েস পাইলে আমরা ডাজ বসাবো, কিন্তু আমরা কখনো এই দের সাথে কি ডাজ বসাই না, দের সাথে ডাজ বসাই না। যে জায়গায় ডাজ হবে না সেই জায়গা হবে ডু, যে জায়গায় ডাজ হবে না সেই জায়গায় কি হবে, ডু হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, ডোন্ট দে দে, ডোন্ট দে। এখানে কেন ডোন্ট দে লিখলাম, এখানে ডোন্ট দে লেখার একটাই কারণ হচ্ছে যে ডাজন্ট দে কখনো হয় না, দের সাথে কখনো ডাজ হয় না। তাহলে দে ওয়ান থাকলে তো দে হয়, তাই না? তো দের সাথে আমরা কখনো ডাজ লিখতে পারবো না, এই জন্য আমরা দের জন্য কি লিখবো, ডু লিখবো। দের জন্য কি লিখবো, যেখানে ডাজ হবে না সেখানে ডু হবে, যেখানে ডাজ হবে না সেখানে কি হবে, ডু হবে, আর যেখানে ওয়াজ হবে না সেখানে ওয়ার হবে, যেখানে আর হবে না আর ইজ হবে না সেখানে আর হবে। এটাই হলো কথা, এটাই কি কথা, ওকে, এটাই কি কথা। এরপরে দিয়েও আমাদের মরিয়মে ডাজন্ট লিখতে আছে, ওকে। তাহলে আশা করি এবার থিং, যেমন আমি যদি বলি এভরিথিং ইজ ওকে, তুমি একটু খেয়াল করো তো, থিং থাকলে ইট হয়, এটাতে কোনো সমস্যা নাই, ইজ এনে বসাই দিবা কোনো সমস্যা নাই, ইজের সাথে নট যুক্ত করে দিবা ইজন্ট, আর থিং থাকলে হয় ইট, ইজন্ট ইট, ইজন্ট ইট, শেষে থিং থাকলে কি হবে, ইট হবে, ইজন্ট ইট, ইজন্ট ইট। এইবার একজন আমাকে যে প্রশ্ন করছে, স্যার আল্লাহ থাকলে কিভাবে বড় হাতের, আল্লাহকে সম্মান করে, আল্লাহর সম্মানার্থে, আল্লাহর সম্মানার্থে, আল্লাহকে ভালোবেসে সম্মান করে, গডকে ভালোবেসে সম্মান করে আমাদেরকে এইচটাকে আপার কেস করতে হবে, অর্থাৎ আমাদেরকে ক্যাপিটাল করতে হবে। যেমন আমি যদি বলি আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, ইজ এখানে বসাইবা, তার সাথে নট, ইজন্ট, আল্লাহ থাকলে এসটাকে বড় করে হি, ওকে। আশা করি তোমরা এইটুকু পর্যন্ত বুঝছো, এসটাকে কি করতে হবে, ক্যাপিটাল করে লিখতে হবে। এরপরটা দেখো, অফ আস থাকলে উই, অফ ইউ থাকলে হবে ইউ, এটার জন্য উদাহরণ আমি দিব, এই তিনটে একটু রাখলাম, এগুলোর জন্য উদাহরণ এক্সট্রা আছে, অসুবিধা নাই। এবার একের অধিক ব্যক্তি থাকলে, একের অধিক ব্যক্তি বা বস্তু থাকলে, তার আগে দেখাইলাম, যেমন আমি যদি বলি এবার সাদিব, সাদিব অ্যান্ড আদিব আর টু ফ্রেন্ডস। একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীরা,
ব্যক্তি কয়জন? দুইজন, একের অধিক, এক দুই, একের অধিক ব্যক্তি থাকলে আমাদের হয় দে। তাহলে আর এর আর এখানে নট নাই, যেহেতু নট দিতে হবে আরেন্ট, আর দে দে আরেন্ট দে। আমাদেরকে এটাই বলছে যে একের অধিক ব্যক্তি বা বস্তু থাকলে আমাদের কি লিখতে হবে? দে লিখতে হবে। একের অধিক ব্যক্তি বা বস্তু থাকলে কি লিখতে হবে? দে লিখতে হবে। এরপরে ধরা ছোঁয়া যায় না। যেমন আমি যদি বলি লাভ ইজ ওয়ান কাইন্ড অফ ইমোশন, ভালোবাসা এক ধরনের আবেগ। এখন অক্সিলারি ভার্ব কি আছে? ইজ এর ইজ, এখানে কোনো নট নাই, নট দিয়ে দাও। আর ভালোবাসা দেখো তো ধরতে পারো কি না? কব স্যার কী কোনো, এটা তো দৌড়ি, এটা ধরো না, আবেগ ধরো, আবেগ দিয়া নেশার নৌকায় পাংখা লাগাও, বাট এটা ধরো না, এটা জাস্ট আবেগ। হ্যাঁ, এটা একটা ইমোশন, একটা আবেগ। তো এই যে লাভ কখনো ধরা ছোঁয়া যায় না। ধরা ছোঁয়া যায় না। তাহলে এটার জন্য কি লিখবা? ইট। যেটা ধরা ছোঁয়া যাবে না সেটার জন্য কি? ইট। ওকে, এবার আমি আরেকটা যদি বলি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আমার এখানে কি আছে? ইজ, এটার সাথে কোনো নট নাই, ইজন্ট। তারপর এখানে কি আছে? অনেস্টি, সততা। সততা কি ধরা ছোঁয়া যায়? তবে কি কোন স্যার, কত সততা চিপস খাইছি, সততা চিপস তো, আরে ভাই সততা চিপসের প্যাকেট ধরতে পারবা, কিন্তু সততা তো ধরতে পারবা না। সততা মানে কি? সত্যবাদিতা। এটা কখনো ধরা ছোঁয়া যায় না। তাহলে এটার জন্য কি লিখতে হবে? ইট। ওকে, এই যে একজনে মহসিন শেখ বলছে আল্লাহর প্রনাউন। আচ্ছা, আল্লাহর প্রনাউনটা কি আমাকে বলো তো? আল্লাহর প্রনাউনটা কি? তুমি এখন এখানে আমাদের ভিন্ন ধর্মের অনেকে আছে, এটা নিয়ে বিতর্ক করে কোনো লাভ নাই। তো আমরা কিন্তু আল্লাহ হচ্ছে নিরাকার, হ্যাঁ, কিন্তু ইংরেজিতে আল্লাহর একটা প্রনাউন আছে। আমাদের মুসলিম সমাজে, মানে মুসলিমদের মধ্যে বা যে কোনোভাবেই হোক, আল্লাহ বা গড, দেখো যারা এখানে ভিন্ন ধর্মের আছে ওদের কিন্তু গড গডেস অনেকগুলো দেবতা থাকে, এই জন্য তাদেরটা দে হয়। বাট আল্লাহর একটাই, ওদের হচ্ছে দেব এবং দেবী, খেয়াল করে দেখো। বাট এখানে আমাদের আল্লাহ হচ্ছে একজনই। তো এইখানে এই জন্য আল্লাহকে আমাদেরকে হি করা হয়েছে। খেয়াল করছো? বুঝছো কি না? যাই হোক, এটা ইসলাম ধর্মের বিতর্ক, এটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। তুমি ভালো করে এটা দেখে নিবা কিভাবে হি হয়। আমি এখন বিস্তারিত বললে আমার কোন দিক দিয়ে কোন আইন লঙ্ঘন হয় এটা বলা যায় না, এই জন্য আমি আপাতত এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। জাস্ট এটা আমার যে গ্রামাটিক্যাল রুলস বা সংবিধান সেখানে বলা আছে, আমাদের এখানে এটা নিয়ে আলোচনা না করি। এরপরে হচ্ছে ধরা ছোঁয়া যায় না, এটা তো বললামই। হ্যাঁ, এরপর আমরা যদি বলি 1 2 3, তো 1 2 3 নিয়ে কিন্তু আমার অনেক আলোচনা আছে। 1 2 3 ফার্স্ট পারসন মানে হচ্ছে 1 মানে হচ্ছে ফার্স্ট পারসন, 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন, আর 3 মানে হচ্ছে থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আর থার্ড পারসন হচ্ছে হি শি দে। এগুলো যদি থাকে তাহলে আমার কি হবে? উই হবে। তিনোটাই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকলে হবে উই, আর সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকলে হবে ইউ। সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকলে হবে ইউ, আর থার্ড পারসন থাকলে হবে দে। তো আমি একটু হিসাব করি। আমি যদি বলি আই, ইউ অ্যান্ড হি আর গিলটি, আমি তুমি সে আমরা কি? দোষী। খেয়াল করে দেখো তো, এখন এই যে আই, ইউ এবং হি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যদি থাকে এইভাবে, তাহলে আমার এটার জন্য কি লিখতে হবে? অবশ্যই উই লিখতে হবে। তাহলে এখানে আর আছে, আর থাকলে তার সাথে নট যুক্ত করে দিব আর এন, কারণ এখানে কোনো নট নাই। আর পুরোটা আমাকে মিলিয়ে লিখতে হবে উই। পুরোটা মিলিয়ে আমাদেরকে কি লিখতে হবে? উই লিখতে হবে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকলে আমাদেরকে কি লিখতে হবে? উই লিখতে হবে।
এরপরে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন আমি যদি বলি ইউ অ্যান্ড হি আর নট ফেক। দেখো তো এখানে কি আছে, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, হি হলো থার্ড পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন মিলে হয় ইউ। আর তাহলে আর এর আর এখানে নট তো আছেই, আর শুধু ইউর ইউ আর ইউ। কেন এখানে ইউ হইল, আমরা জানি সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন 2 এবং 3, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন মিলে কি হবে, কি বলে আল্লাহর প্রোনাউন নিয়ে অনেক ভেজাল আছে। আচ্ছা ভেজাল থাকলে তুমি ChatGPT থেকে দেখে নিও যে ওখানে কি বলে, ঠিক আছে, অথবা গুগল থেকে দেখে নিও। ওকে, তাহলে বুঝতে পারবা। দিস বা দ্যাট থাকলে দিস বা দ্যাট এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। দিস বা দ্যাটের পরে নাউন থাকলে ইট হয়। ওকে, দিস বা দোজ থাকলে দিস বা দোজের হয়, দিস বা দোজ থাকলে দে হয়, আর ইস বা এভরি থাকলেও দে হয়। এগুলো নিয়ে আমাদের উদাহরণ আছে। তো এইবার আমি চলে যাচ্ছি তারপরের আলোচনা। এইবার আর এটার আলোচনা দরকার নাই, এবার আমরা সরাসরি আমাদের সে আলোচনাতেই চলে যাচ্ছি। এবার যা এতক্ষণ আলোচনা করছি আবারও হেনা, আচ্ছা হেনা কোথায় বাবা, হেনাকে তুমি ভুলে যাও কেন, কয় হেনার বিয়ে হয়ে গেছে, কয় না এই আমি বিশ্বাস করি না। তো সে হেনাকে আবারও এখানে আসছে, হেনা। ওকে, হেনা হেল্পস মি, হেনা আমাকে সাহায্য করে। ওকে, তো ভার্বের সাথে এস থাকলে কি ডাজ, এখানে নট নাই, ডাজেন্ট। হেনা হইল মেয়ে এই জন্য শি, ডাজেন্ট শি। পরেরটা দেখো, হাসিব হেল্পস মি, হাসিব আমাকে সাহায্য করে। ভার্বের সাথে এস ধরে ডাজ, এখানে কোনো নট নাই, ডাজেন্ট। আর হাসিব ছেলে এই জন্য হি। ওকে, আশা করি বুঝছো। না স্যার এটা কিছু সমস্যা আছে। ও আচ্ছা আচ্ছা, এখন কতজন, 34 জন ক্লাস করতেছে। ওকে, আমি তো দেখতে পাই না, তোমরা অবশ্যই বলবা। আমাকে যে কি বলছো আমি বুঝি নাই, কিসে সমস্যা আসছে সরোয়ার বলো। এইবার একটু আগে বললাম না, অল অফ আস, অল অফ ইউ, ইজ এ মোস্ট অফ আস, মোস্ট অফ ইউ। অফের পরে যেটা থাকবে, খেয়াল করো, অফের পরে যেটা থাকবে, আস থাকলে এটার জন্য আমাদেরকে লিখতে হবে উই। দেখো টেক ভার্বের কয় নাম্বার ফর্ম, 1 নাম্বার ফর্ম, তাহলে এটার জন্য লিখতে হবে ডু, এখানে নট নাই, ডোন্ট হবে ডোন্ট উই, ডোন্ট উই। এরপরেরটা দেখো, শি হেল্পড মি, ভার্বের সাথে ইডি ধরে দিতে হবে ডিড, এখানে কোনো নট নাই, ডিডন্ট। আর শি এর শি, ডিডন্ট শি। তারপরটা দেখো তো অল দিয়ে শুরু হয়েছে, অল, অল ইজ ওয়েল। দেখো তো অল থাকলে ইট, আর ইজ শুধু বসছে, তাহলে এখানে নট, ইজন্ট, আর ইটের ইট, ইজন্ট ইট। পরেরটা দেখো তো অলের পরে নাউন, অল গার্লস। দেখো অলের পরে কিন্তু নাউন, অল গার্লস আর নট ইকুয়ালি ইমোশনাল। আবেগগত দিক থেকে প্রত্যেকটা মাইয়া একরকম না, আবেগের দিক থেকে কেউ কেউ খুশি, কেউ হাসি। ওকে, বাট সবাই কিন্তু একরকম না। আজকে আমি নাম মেনশন করব না, আমি খুব কষ্ট পাইছি সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে মেসেঞ্জারটা হাতে নিছি, আমাকে একটা ছেলে বলতেছে যে স্যার আপনি এই আপনার 9টা ছাত্রী এদেরকে মানে একে কিভাবে পড়ান, এ খুব খারাপ, হ্যাঁ আমি চিনিও না, আপনি মানুষ করতে পারেন নাই, আপনি এই করতে পারেন না। আমি তো বললাম কী হয়েছে, আমি তো আমাকে একটু বুঝিয়ে বলেন। তো বলছে এই আমার সাথে বিয়ে করছে, ক্লাস 10-এ কিন্তু মেয়ে পরীক্ষা দিচ্ছে, তো আমার সাথে বিয়ে করছে, আবার আরেকজনকে করছে, এখন আবার আরেকজনকে করতে চাচ্ছে। হ্যাঁ, আমি বললাম যে দেখো তুমি কোথাও ভুল করতেছো, এটা আমি মানে আমার এখানে কোনো স্টুডেন্ট এমন না। হ্যাঁ বলছে আপনার স্টুডেন্ট, আপনার এই, তো আমি ব্লক করতে বাধ্য হয়েছি। মানে এই যে, তো এখন যখন এই কথাগুলো বলে, তো এখন এই জন্যই বলি যে অল গার্লস আর নট ইকুয়ালি ইমোশনাল। ওকে, তো এখানে অলের পরে কিন্তু নাউন আছে, তাহলে কি লিখতে হবে, এখানে আর সাথে নট আছে, তাহলে আর অলের পরে নাউন থাকলে দে, কি হবে, আর দে, আর দে, আর দে। তো এখানে আমার এবার একটু ভুল হয়েছে, এখানে কিন্তু আমি নট বলে দিয়ে দিছি, তোমরা যখন নোট করবা তখন এখানে কোনো নট দিবা না।
তোমরা যখন নোট করবা এখানে কিন্তু নট আছে, তাহলে আবার নট কেন হইল স্পষ্ট করতে পারো না? কি হবে? কি বলে এতে কি কয় রে? হ্যাঁ, এটা আর দে হবে। গুড। এরপরে আমি আরেকটু চলে যাচ্ছি, এফ এর পরে জিতে চলে যাচ্ছি। ওই যে এতক্ষণ ধরে যা আলোচনা করছি, সাম বডি, বডি থাকলে কি হবে রে? বডি থাকলে দে। ওকে, যেখানে ওয়াজ হবে না সেখানে কি হবে? ওয়ার। এখানে নট নাই, ওয়ার এন্ড দে, এটা নিয়ে আলোচনা করছি। এভরি ওয়ান, ওয়ানের পরে ওয়াজ থাকলে কোনো সমস্যা নাই, যেখানে ওয়াজ যাবে না সেখানে কি হবে? ওয়ার। এখানে কোনো নট নাই, ওয়ার এন্ড ওয়ান থাকলে দে, ওয়ার এন্ড দে। এরপরে অনেস্টি ইজ কল্ড দ্য বেস্ট পলিসি, ইজন্ট ইট, ইজন্ট ইট, ঠিক আছে। দ্য বুকস হ্যাভ বিন রিটেন ইন ইংলিশ, তাহলে হ্যাভ অপারেটর পেয়ে গেছি, হ্যাভের সাথে নট, হ্যাভেন্ট। আর এই দ্য বুকস, অনেকগুলো বই, অনেকগুলো বই মানে বস্তুবাচক যত শব্দ আছে ফ্লোরাল, বস্তুবাচক যত শব্দ আছে ফ্লোরাল, সবগুলোর জন্য আমাদেরকে কি লিখতে হবে? আমরা যদি বলি বুকস, এখানে অনেকগুলো বুকস, তাহলে এটার জন্য লিখতে হবে দে। ওকে, আমি যদি বলি ফিশেস, অনেকগুলো মাছ, এটার জন্য কি লিখতে হবে? দে। আমি যদি বলি বার্ডস, অনেকগুলো পাখি, এটার জন্য কি লিখতে হবে? দে লিখতে হবে। ওকে, তাহলে দ্য বুকস হ্যাভেন্ট দে, হ্যাভেন্ট দে। ওকে, বস্তুবাচক যত শব্দ ফ্লোরাল হবে প্রত্যেকটার জন্য কি লিখতে হবে? দে লিখতে হবে। এরপর আবার মোস্ট অফ দ্যাম শুড হ্যাভ হ্যাড সাম মানি, এখানে আমাদের কি লিখতে হবে? স্যার মোস্ট অফ এর পরে দ্যাম আছে, দ্যাম থাকলে কি? দে। আর শুড, তাহলে শুডন্ট দে, শুডন্ট দে, শুডন্ট দে। এই শুড আগেরটা বলবো স্যার এখানে হ্যাভও আছে, হ্যাডও আছে, সমস্যা নাই, এটি বাদ। আগে যে হবে তার কাজ হবে, আগে যে হবে তার কাজ হবে, তাহলে কি হবে? শুডন্ট দে, শুডন্ট দে। এরপরে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন থাকলে হয় উই। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন থাকলে হয় উই, তাহলে আর এখানে আছে আরেন্ট উই, আরেন্ট উই, আরেন্ট উই। পরেরটা দেখো, এটা হলো সেকেন্ড পার্সন আর এটা থার্ড পার্সন। সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন থাকলে হয় ইউ, তাহলে মে এখানে আছে, মেইন্ট ইউ। আচ্ছা, এইটাও দেখো আমার ভুল হয়েছে, খেয়াল করে দেখো, এটাও কিন্তু আমার ভুল হয়েছে, খেয়াল করে দেখো তোমরা। এইটা তোমরা এইগুলা ক্লাসেরগুলো তোমরা ক্লাসে করে নিবা। ওকে, এটা হবে কি? মেইন্ট, মেইন্ট ইউ, এটা হবে মেইন্ট ইউ। উত্তর কি হবে? মেইন্ট ইউ, মেইন্ট ইউ। উত্তর কি হবে? মেইন্ট ইউ। যারা ক্লাস করে না, ক্লাস ছাড়া পিডিএফ দেখতে চায়, তাদের অবস্থা এরকম হবে। আচ্ছা, আমার নাম মুনতাসির। ওকে, এবার আল্লাহ থাকলে কি হবে? এই যে দেখো, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ থাকলে কি হবে? হি, এসটা বড় হাতের, ইজের সাথে নট, ইজন্ট। নো, না, আই ডোন্ট লাইক ফিশিং, না আমি ফিশিং পছন্দ করি না। ওকে, তাহলে এখানে দেখো সাবজেক্ট কি? আই, অপারেটর হচ্ছে আই, সরি আমার প্রনাউন হচ্ছে আই, সাবজেক্ট আই। আর এখানে কি আছে? ডু, তার সাথে নট, ডোন্ট। উত্তর কি হবে? ডু আই। উত্তর কি হবে? ডু আই, ডু আই, ডু আই, ডু আই, ডু আই, ডু আই। ওকে, আচ্ছা তোমাদেরকে একটা মজার কথা আমি শেয়ার করি। হ্যাঁ, একটা মজার কথা শেয়ার করি। 5 মিনিট ক্লাস শুরু হওয়ার সম্ভবত 20 মিনিট আগে, আজকের ক্লাসটা শুরু হওয়ার 20 মিনিট আগে। তো আসলে আমি তোমাদের ভালোবাসার পাশাপাশি এত বেশি ভালোবাসা পাচ্ছি মানুষ থেকে, এটা কল্পনার বাহিরে। তো আজকে আমাকে দুবাই থেকে একটা স্টুডেন্ট আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে ওর বোনের কথা বলছে যে স্যার আমার বোন আপনার এখানে ফ্রিতে আপনি যে সাজেশনগুলো দিয়েছেন এসএসসি, সেগুলো পড়ে বা করে সে অনেক অনেক ভালো করছে, সে অনেক ভালো বুঝছে। হ্যাঁ,
তো আমি আপনার প্রতি অনেক বেশি সন্তুষ্ট স্যার। আমি আপনাকে কিছু হাদিয়া দিতে চাই। ও তো আসলে স্যার ফ্রিতে আপনি এখানে এগুলো, আমি বললাম সবার জন্য ফ্রি, যেগুলো এসএসসি লেভেলের ছিল একদম সবার জন্য সেটা ফ্রি। তো বলে না স্যার আপনি নিতে হবে। তাই বললাম যে না সমস্যা নাই, আমি নিব না। কয় না স্যার আপনি নিতে হবে। তাই বললাম ঠিক আছে দেখা যাক, অসুবিধা নেই, আগে রেজাল্টটা দেখ, ও কী করে আগে আমি দেখি, কোনো সমস্যা নেই, পরে মিষ্টি খামো, কোনো সমস্যা নেই। তা আমি কি মানে জানি না যে সে হুট করে মানে আমার বিকাশ নাম্বারটা তো ওখানে আসে, সে বিকাশে কিছু টাকা পাঠাইছে, মানে অনাকাঙ্ক্ষিত, চিনে না জানা নাই, ভালোবাসা থেকে। তা আমি অবাক হয়ে গেলাম, মানে একদম পুরো সম্পূর্ণ অবাক তার এই কাজটা দেখে। মানে আমি একদম স্পেসলেস। সে বলতে স্যার এই সামান্য, আপনি কিছু মনে করিয়েন না, আপনাকে সামান্য কিছু খাওয়ার জন্য দিচ্ছে। বাট আমি বিশ্বাস করবানি, খুশি বলবো নাকি আনন্দে আত্মহারা বলবো, নাকি এই এত ভালোবাসা, এটা আমি কল্পনার বাহিরে, মানে কল্পনাও করতে পারি নাই। তো এই জন্য আমি আরও বেশি উৎসাহিত হই, না আমার স্টুডেন্ট আমাকে এত ভালোবাসে, এদের জন্য কিছু করতে হবে। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে সিকিউ মিলিয়ে যে ব্যাপারটা নিয়ে আমি এই সপ্তাহের মধ্যে, মানে এই সপ্তাহ তো শেষে, আগামী শুক্রবার বৃহস্পতিবারের আগে স্মারকলিপি নিয়ে আমি বোর্ডে যাব। প্রত্যেকটা বোর্ডে তো আমার যাওয়া সম্ভব না, যেগুলোতে ইমেল পাঠাইছি সেগুলোতে ইমেল করব। আর ঢাকা বোর্ডে আমি সেটাকে যদি দিতে পারি, তাহলে ঢাকা বোর্ড যেইটা মানে মেসেজটা দেয় প্রত্যেকটা বোর্ড ওইটা মেনে নেয়, বুঝছো? তো আমি চেষ্টা করব, দেখি একটা চেষ্টা আবারও চালিয়ে সরাসরি গিয়ে, কারণ তোমাদের জন্যই তো আমার মানে ভালোবাসার সব কিছু কিন্তু তোমাদের জন্যই এই পর্যন্ত, মানে আমার যত কিছু ভালোবাসার জায়গা সব তোমাদের জন্যই। তোমরা সিকিউ মিলিয়ে পাশ করলে তো এটা আমাদের সমস্যা না, আমাদের দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। আর তুমি যদি রেজাল্টটা খারাপ করো তাহলে আমাদের দেশ এবং জাতি দুই অধঃপতন হবে, তুমি বোঝা হয়ে যাবা দেশের। এটা তো আমরা ভাবি, সবাই এটা ভাবা উচিত তোমাদের জন্য। তো যাই হোক, আমরা এরপরে আলোচনার মধ্যে চলে যাই। তো আজকে একটু ভালোবাসা পাইলাম, খুব ভালো লাগলো আমার। ওকে, যাই হোক, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে হবে? থিং থাকলে কি লিখতে হয় স্যার? ইট লিখতে হয়। ওকে, তাহলে ইজ কি লিখতে হবে? ইজন্ট ইট। তারপরটা একটু দেখো, কোনো স্টেটমেন্ট বা সেন্টেন্সে যদি নেইবার থাকে, কি স্যার? নেইবার। আগেরবারে শুধু থাকতো নট, এবার দেখো নেইবার, নো, নান, নো ওয়ান, নো বডি, নাথিং, নো হোয়ার, হ্যাঁ, নেইডার। ওকে, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল ইত্যাদি যদি কোনো সেন্টেন্স বা স্টেটমেন্টে থাকে, তাহলে আমাদেরকে ট্যাগ ধরে নিতে হবে নেগেটিভ। কি ধরে নিতে হবে? সম্পূর্ণ স্টেটমেন্টটা নেগেটিভ ধরে নিতে হবে, নেগেটিভ ধরে নিতে হবে। ওকে, নেগেটিভ ধরে নিতে হবে। তিনটা অক্সিলারি ভার্ব বসবে, কোনো সমস্যা নাই। ওই যে আমার বলছে স্যার বুক বস্তুবাচক শব্দ যদি প্লুরাল হয় তাহলে দে হবে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো? যে নেইবার, নো ওয়ান, নান, নো বডি, নাথিং, নো হোয়ার, নেইদার, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল। খেয়াল করে দেখো তো, ফিউ, লিটল থাকলো আমার এই সেই স্টেটমেন্টের নেগেটিভ, ট্যাগ হবে সেই ক্ষেত্রে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা একটু উদাহরণ দেই, একটু দেখো। কিন্তু শুধু ফিউ থাকলে, শুধু লিটল থাকলে নেগেটিভ, কিন্তু তার আগে যদি কখনো এ ফিউ বা এ লিটল অর্থাৎ এ চলে আসে, তাহলে সে আর নেগেটিভ থাকে না, সে আবার অ্যাফার্মেটিভ হয়ে যায়। ওকে, দা ফিউ, দা লিটল থাকলেও সে স্টেটমেন্টটিকে অ্যাফার্মেটিভ ধরে নিতে হয়। এইবার দেখো হ্যানা, আবারও হ্যানা হার্ডলি হেল্পস মি, হ্যানা আমাকে হেল্প করে না বললেই চলে। তো হার্ডলি শব্দটা আছে কি না আছে, তার মানে নেগেটিভ, মানে নট নাই, নটের আব্বা আছে। ওকে, ভার্বের সাথে এস বাই এস ধরে ডাজ, আর এই হ্যানা হইল
মহিলা, তাইলে আমাকে লিখতে হবে শি। এখন বলবো স্যার ডাজেন্ট শি, নট তো নাই। ওরে বাবা নট নাই, হার্ডলি নট এর আব্বা। আমরা দেখি কোন শব্দগুলো কি কি শব্দগুলো একটু খেয়াল করে দেখো। এগুলো যদি কোনো স্টেটমেন্টে থাকে তাহলে সেটাকে নেগেটিভ করে ধরে নিতে হয়। তাহলে কি কি আছে? নো ওয়ান, নো বডি, নাথিং, নো হায়ার, নিদার, হার্ডলি, এই যে দেখো হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, সিলডম, ফিউ, লিটল ইত্যাদি থাকলে আমাকে সেটাকে কি ধরে নিতে হবে? নেগেটিভ ধরে নিতে হবে। ওকে, তাহলে এখানে যেটাই থাকুক সেটাকে আমাদের কি ধরে নিতে হবে? নেগেটিভ। ওকে, এবার আমি একটু খেয়াল করে দেখি। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, দেখো ফিউ আছে কি না? আছে। ফিউ থাকলে কি ধরে নিতে হবে? নেগেটিভ। তাহলে হ্যাজের হ্যাজ, হি এর হি, উত্তর হবে হ্যাজ হি। হ্যাজ হি, হ্যাজ। তোমরা এটাকে চাইলে ডাজ হিও লিখতে পারবা, এটাকে চাইলে ডাজ হিও লেখা সম্ভব। কিভাবে? ভার্বের সাথে এস ধরে ডাজ, আর হির হি, ডাজ হি। অথবা মেইন ভার্ব আছে এখানে হ্যাজ, মেইন ভার্বটা যদি প্রেজেন্ট হয় তাহলে ডাজ। ওকে, ডাজও লিখতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে হ্যাজ হি লিখলেও কোনো সমস্যা নাই। এরপরটা দেখো তো, আই ফাউন্ড হিম নো হোয়ার। দেখো তো নো হোয়ার, এখানে নো হোয়ারের মধ্যে নো কথাটা আছে কি না? আছে। তাহলে এখানে ফাইন্ড থেকে ফাউন্ড মানে পারফেক্ট 2 নাম্বার ফর্ম। তাহলে ডিড আর আই এর আই, উত্তর হবে ডিড আই। পরেরটা দেখো, নান ইজ নান আন্ডার দ্য সান। ওকে, খেয়াল করে দেখো তো, এইটাও নেগেটিভ মানে ডাবল নেগেটিভ, কোনো সমস্যা নাই। আমরা জানি এই দেখো তো, ওয়ান থাকলে ডট 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 ডট, ওয়ান থাকলে কি হয়? ওয়ান থাকলে দে হয়। ওয়ান থাকলে কি হয় মনে আছে না? ওয়ান থাকলে কি হয়? দে হয়। তাহলে আমরা এখানে লিখবো দে। আর এইখানে কিন্তু এটা নেগেটিভ আর এটাও নেগেটিভ, ধরলাম দুইটাই নেগেটিভ, তো নট আর হবে না। তো আমরা জানি দের সাথে কি ইজ হয় না, তো যেখানে ইজ হয় না সেখানে আর যেখানে ওয়াজ হয় না সেখানে আর, মনে আছে না? তো ইজ যেহেতু হবে না সেখানে কি হবে? আর হবে, উত্তর হবে আর দে। উত্তর কি হবে? আর দে। উত্তর কি হবে? আর দে। গণিতে 9 পাইলে পাস, গণিতে এমসিকিউতে 9 পাইলে পাস, 9 পাইলে পাস। ওকে, হ্যাঁ। তো আজকে আতঙ্ক সরোয়ারে বলছে, স্যার আপনি একটু মোটিভেশনাল কথাগুলো লিখতে থাকেন ইচ্ছা মতো, যেন ফল আপনি সুইসাইড না করে, বুঝছো? তো আমরা পরে চলে যাচ্ছি। ধর কি সুইসাইড পড়ালেখা কি? এই পড়ালেখার কোনো ভবিষ্যৎ আছে? পড়ালেখা করতে হয় ভালো মতো। আর যারাও খারাপ করে ওদের আসলে ভাগ্যরও দোষ দিয়ে লাভ নাই। আসলে অনেক আছে পড়াশোনা একদম করে না। ওকে, আবার তোমাদের মধ্যে অনেক বেশি পড়াশোনা করে, একটু মনে কষ্ট পায়, বেচারা আর কিছু না। নিজের জীবন কি জন্য ক্ষতি করতা? এই সামান্য এই পাশের জন্য, এটার জন্য? দৌড় বেড়া, কি বলো? হ্যাঁ, এই সামান্য কিছুর জন্য নিজের জীবনের ক্ষতি? কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে আবার দিবা, কোনো সমস্যা নাই। এত টেনশন। বাবা মা এত কষ্ট করে বছরের পর বছর 15-16 বছর ধরে 17 বছর ধরে কষ্ট তিলে তোমাকে এইটুকু পর্যন্ত আনছে, সামান্যই ফলাফলের জন্য জীবন দিয়ে লাইবা? দরকার নাই। কি বলো না বলো, আজকে যারা বর্তমানে দেশ চালাইতেছে একজন সেই আমলে মনে হয় 5-6 বার করে ফেল করছে, বুঝছো নাকি বলছি? এত টেনশন করবা না, কিছু না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রাখবা, আল্লাহ যা করে ভালো লাগি করে, বুঝছো নাকি বলছি? টেনশন নাই, কোনো ফেরা নাই, ঠিক আছে? এবার আসি ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন জানার আগে আমাদেরকে একটু কিছু জানতে হবে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। যেই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বা যেই সেন্টেন্স দ্বারা, সরি ইম্পারেটিভ কেন লিখছি জানি না, যেই সেন্টেন্স এখন তো লেখাই আছে, হ্যাঁ, যেই সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের কি থাকে না? সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্সের মেইন কথা হলো কি থাকে না? সাবজেক্ট থাকে না। শুরু হয় কি দিয়ে? লেট দিয়ে। শুরু হয় কি দিয়া? ভার্বের 1 নাম্বার ফর্ম দিয়া। যেমন গো, এটা হলো ভার্বের 1 নাম্বার ফর্ম। যেমন হ্যাভ, এটা শুরুতে থাকলে এটা হলো ভার্বের 1 নাম্বার ফর্ম। ওকে, এগুলো দিয়ে শুরু হয়। নেইবার দিয়ে শুরু হয়, বি দিয়ে শুরু হয়, অলওয়েজ দিয়ে শুরু হয়, প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয়, আবার লেটস দিয়েও শুরু হয়, লেটস বা লেটাস দিয়েও শুরু হতে পারে।
তো এইটা বিষয় হচ্ছে তোমাকে মনে রাখতে হবে, লেটস বা লেটাস দিয়ে শুরু হলে শ্যালই, উত্তর কি হবে? শ্যালই। লেটস বা লেটাস দিয়ে শুরু হলে উত্তর হবে শ্যালই। লেটস বা লেটাস দিয়ে শুরু হলে উত্তর কি হবে? শ্যালই। আর অন্য এখান থেকে অন্যান্য যেটা দিয়ে শুরু হোক উত্তর হবে উইল ইউ। ডোন্ট থাকলে উত্তর উইল ইউ, নেইবার থাকলে উত্তর উইল ইউ। এখন যারা 9-এ আসো এখানের এইটা একটু ভালো করে 100% কমন তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য দেখবা, লেটস থাকলে বা লেটাস থাকলে উত্তর হবে শ্যালই। লেটস বা লেটাস থাকলে উত্তর হবে শ্যালই। লেটস বা লেটাস থাকলে উত্তর হবে কি? শ্যালই। আপনার নামে মামলা হয়ে যাবে। কোন ব্যাপারে রে? এরে আমি ভয় পাই রে। কোন ব্যাপারে মামলা? এমনি ভয়ে এই কিছু লিখতে পারি না, বুঝছো নি? আগের বারের শেখ হাসিনা আমগুলো থামাইছিল, এখনও ঠিক আগের মতোই আমাদেরকে বলে যা দেশ আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিচ্ছে, একদম হুদা। তাদের বিরুদ্ধে গেলেই ধরে ফেলে, তাদের বিরুদ্ধে গেলেই হুমকি দামকি। না না, এগুলো আগে থেকেই চলে আসছে। তুমি লিখবা মতের বিরুদ্ধে গেলেই তুমি হচ্ছে ফ্যাসিস্ট। তুমি ফেসবুকে এখন কিছু একটা লেখো, লিখতে গেলেই যদি ওদের মতের বিরুদ্ধে যায় তাহলে ফ্যাসিস্ট। আওয়ামী লীগের মতের বিরুদ্ধে গেলে ছিল রাজাকার, আর এখন এদের মতের বিরুদ্ধে গেলে ফ্যাসিস্ট। বাই কোনো শান্তি নাই, এই জন্য চুপচাপ কিছুই লেখি না, বুঝছো? ভয় পাই। আচ্ছা, ফিজিক্স এমসিকিউতে 7 থেকে 8 পাইলে পাস। ওকে, এবার আমরা আসি। স্যার আর কতক্ষণ ক্লাস হবে? আর কতক্ষণ ক্লাস করতে চাও এটা বলো। স্যার আর কিছু না, ফ্লিজ দিয়ে বাক্য শুরু হয়েছে কি না? হ্যাঁ হয়েছে। তো ফ্লিজ দিয়ে হইলে এর পরও কিন্তু হেল্প দিয়ে শুরু হয়েছে। ওকে, বারবার 1 নাম্বার ফ্রম, উত্তর কি হবে? উইল ইউ, শেষ। স্যার ডোন্ট দিয়ে বাক্য শুরু হয়েছে, উত্তর কি হবে? উইল ইউ, শেষ। স্যার লেট দিয়ে শুরু হয়েছে, উত্তর কি হবে? উইল ইউ, শেষ। স্যার লেটস দিয়ে শুরু হয়েছে, শুধু লেটস দিয়ে শুরু হইলে উত্তর হবে শ্যাল উই। ওকে, ভার্বের 1 নাম্বার ফ্রম দিয়ে শুরু হলে উইল ইউ, ডোন্ট দিয়ে শুরু হলে উইল ইউ। শুরুটা দেখো, শুরুটা দেখো। লেট দিয়ে শুরুটা হয়েছে, উত্তর হবে উইল ইউ। লেটস দিয়ে শুরু হইলে শ্যাল উই, বা লেটাস দিয়ে শুরু হলেও কি হবে? শ্যাল উই। আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। ওকে, এবার আমি চলে যাচ্ছি 8। দেখো, বি দিয়ে শুরু হলে, বি কিন্তু ভার্বের কিন্তু এটা 1 নাম্বার ফর্ম, কিন্তু বি দিয়ে শুরু হলে বিটা কোথা থেকে আসছে? বিটা আসছে, এটা হলো মেইন ভার্ব। এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ এবং ওয়ার, আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। 3 নাম্বার ফর্ম, এটা হলো প্রেজেন্ট ফর্ম ওয়াজ এম ইজ আর, আর এটা হচ্ছে 2 নাম্বার ফর্ম বি2। ওকে, আর এটা হলো ভার্বের 1 নাম্বার ফর্ম ভি। তো ভার্বের 1 নাম্বার ফর্ম থাকলে কি হবে? উইল ইউ। ভার্বের 1 নাম্বার ফর্ম হ্যাভ দিয়ে শুরু হয়েছে, উত্তর কি হবে? উইল ইউ। তারপরে হচ্ছে ফ্লিজ দিয়ে ডোন্ট দিয়ে শুরু হয়েছে, উত্তর কি হবে? উইল ইউ। অলওয়েজ দিয়ে শুরু হচ্ছে, উত্তর কি হবে? উইল ইউ। এখন আরেকটা কথা তোমাদেরকে বলি, অনেক ক্ষেত্রে এখানে 2টা জিনিস হয়। একটা হচ্ছে উইল ইউ তুমি লিখতে পারবা, আরটা হচ্ছে উইলের নেগেটিভ ফর্ম কি? ওন্ট। তুমি চাইলে ওন্ট ইউ লিখতে পারবা। এখন তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটা লিখো। তুমি চাইলে উইল ইউ লিখতে পারবা, তুমি চাইলে ওন্ট ইউ লিখতে পারবা। অলওয়েজ দিয়ে শুরু হয়েছে, স্যার উইল ইউ বা ওন্ট ইউ। স্যার প্লিজ বা লিফট ভার্বের 1 নাম্বার ফর্ম দিয়ে শুরু হয়েছে, উত্তর হবে উইল ইউ বা ওন্ট ইউ। ঠিক একই সাথে এখানে দেখো, শার্ট ভার্বের 1 নাম্বার ফর্ম দিয়ে শুরু হয়েছে, উত্তর হবে উইল ইউ বা ওন্ট ইউ। ডোন্ট দিয়ে শুরু হয়েছে, উত্তর হবে উইল ইউ বা ওন্ট ইউ। ওকে, এখানে কি লিখছে? ডোন্ট ব্রেক মাই হার্ট, আমার হৃদয়ের সামনে এসে ব্রেক করিও না। এটা না, আমার মন ভেঙো না, আমার মন ভেঙো না। উত্তর কি হবে? স্যার ডোন্ট দিয়ে শুরু হয়েছে, তো উত্তর হবে উইল ইউ। আর কিছু জানার দরকার নাই। স্যার অলওয়েজ দিয়ে শুরু হয়েছে, তো উইল ইউ। স্যার ফ্লিজ বা ভার্বের 1 নাম্বার ফর্ম দিয়ে শুরু হয়েছে, তো উত্তর হবে উইল ইউ। স্যার শার্ট ভার্বের 1 নাম্বার ফর্ম দিয়ে শুরু হয়েছে, উত্তর হবে উইল ইউ। স্যার ডোন্ট দিয়ে শুরু হয়েছে, উত্তর হবে উইল ইউ। ওকে, ভালো করে বুঝো। কিন্তু বাবারে বাবা, লেটস দিয়ে শুরু হইলে, লেটস বা লেটাস দিয়ে শুরু হইলে উত্তর হবে শ্যাল উই। লেটস বা লেটাস দিয়ে শুরু হইলে উত্তর হবে শ্যাল উই। ওকে, লেটস বা লেটাস দিয়ে শুরু হইলে উত্তর হবে কি? শ্যাল উই। ও আচ্ছা 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 আচ্ছা,
বুঝছি 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 যারা দেশ চালায় তারা 5-6 বার ফেল করছে। হ্যাঁ হ্যাঁ, এটা সত্য তো। আগের কালের মুরব্বীরা শুনছি অনেকবার ফেল করে করে ফাঁস করে, এরপরে আর যখন পড়ালেখার ভালো লাগতো না তখন ওরা রাজনীতি শুরু করতো, বুঝছো নি? তো যাই হোক, এবার আসে এক্সট্রা কিছু রোল। আর কি আলোচনা করতাম? হ্যাঁ করি দেই, অসুবিধা নাই। 1.5 ঘন্টা ক্লাস, এখন তো 1.5 ঘন্টা হয় নাই, করে দেই ইনশাল্লাহ। এক্সট্রা রোল যাদের ভালো লাগে না, কয়জন আছে রে? একজন একটু বলো তো, কয়জন আছে? ভার্বের ফর্ম সারে দিয়ে দিচ্ছি। ইনুস, তুমি তো ডক্টর মোহাম্মদ ইনুস। তো একজনে দেখছি ওই দিন লিখলো যে দেশ বিপদে পড়লে মানুষ সাই ডক্টর ইউনুস, আর মানুষ বিপদে পড়লে পরে দোয়া ইউনুস। ওকে, তুমি ইউনুস, তুমি আমার কাছে খোঁজো খোঁজো স্যার, ভার্বের ফর্ম লিস্ট দেন। যাই হোক, আচ্ছা দেখো, স্টেটমেন্টটি অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কোনো স্টেটমেন্ট, এটা নিয়ে আলোচনা করছি। ওকে, এটা নিয়ে কিন্তু স্যারে ওই যে ইয়েতে আলোচনা হয়েছে, দেখছো সব ইংলিশে একই, ইংলিশ কিন্তু সবই একই। এটা নিয়ে কিন্তু আমরা ইয়েতে আলোচনা করছি। কোথায় সে বলো তো? কি জানি বল, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট, এটা নিয়ে আলোচনা করছি। অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, এক্সক্লুডিং টু, এন্ড নট দিয়ে একাধিক সাবজেক্ট যদি যুক্ত থাকে, একাধিক সাবজেক্ট যদি যুক্ত থাকে, তাইলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বের কাজটা করতে হবে। মনে আছে না? এটা তোমাদের মনে আছে কিনা আমি জানি না, এখন তোমরা বুঝতে পারবে। হ্যাঁ স্যার, এই তো স্যার। ওকে, অ্যাজ ওয়েল এজ দিয়ে, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দুইটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট যদি যুক্ত থাকে, প্রথম সাবজেক্ট এবং দ্বিতীয় সাবজেক্ট যদি যুক্ত থাকে, তাহলে আমার ট্যাগ করতে হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে কি আছে? এম, এখানে কোনো নট নাই। কি করতে হবে? সরি, আরন্ট আই অথবা এইটাই আমাদেরকে লিখতে হবে। হি এর জন্য এখানে এম হয় নাই, এই আই এর জন্য কিন্তু এম হয়েছে। ওকে, তাহলে আই অ্যাজ ওয়েল অ্যাজ হি, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের কাজটা করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ মাঝখানে থাকার কারণে। এবার আমরা আরেকটা নিয়ে আলোচনা করি, হি অ্যাকম্পানিড বাই। এই যে অ্যাকম্পানিড বাই দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত, একটা হলো হি আর একটা হচ্ছে হিজ ফ্রেন্ডস। তো হি এর জন্য কিন্তু এখানে ইজ হয়েছে, আর হিজ ফ্রেন্ডস যদি হইতো তাহলে আর হইতো। ওকে, তাহলে এখানে যেহেতু ইজ আছে, ইজের জন্য আমাদের কি করতে হবে? ইজান্ট, আর হি এর হি, ইজান্ট হি, যেহেতু এখানে কোনো নট নাই। পরেরটা একটু খেয়াল করো শিক্ষার্থীরা, একটু দেখো। শি উইথ হার পিপল, এই যে উইথ দিয়ে প্রথম সাবজেক্ট এবং এই দ্বিতীয় সাবজেক্ট যুক্ত আছে, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের এই ভার্বের কাজটা করতে হবে। ঠিক আছে, তো এখানে কি আছে? ওয়াজ, আর এখানে কি আছে? শি। তাহলে এখানে কি করতে হবে? যেহেতু কোনো নট নাই, ওয়াজান্ট শি, ওয়াজান্ট শি। ওকে, আশা করি তোমরা এটা বুঝে গেছো। বুঝছো না? এটা তোমাদেরকে আগে করাইছিলাম না স্যার? এখন 27 জন। ওকে, পাপড়ি ধৈর্য আছে মাশাল্লাহ, পাপড়ি মরিয়ম, এদের ধৈর্য আছে। আজকে ইয়েরে দেখি না, হ্যাঁ আজকে তোমরা ইয়ের, এটার নাম কি, এর নাম কি না জানিস? সানিয়ারে দেখি না তো। আচ্ছা, স্টেটমেন্টটি যদি নট অনলি, ওকে, এবং বাট অলসো, ইদার অর, নেইদার, নর, ওয়েদার অর ইত্যাদি দ্বারা একাধিক সাবজেক্ট যদি যুক্ত থাকে, তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বের কাজটা করতে হবে। তার আগে ছিল প্রথম সাবজেক্ট, এখন হবে দ্বিতীয় সাবজেক্ট। যদি এগুলো থাকে তো আছে কি না? আছে। স্যার নট অনলি, এই তো স্যার নট অনলি এবং এই বাট অলসো দিয়ে সাবজেক্ট কয়টা? দুইটা। এই হলো প্রথম সাবজেক্ট, আর হলো দ্বিতীয় সাবজেক্ট যুক্ত থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমার এই ভার্বের কাজটা হবে। আবার দেখো, ইদার অর দিয়ে প্রথম সাবজেক্ট, আর এই হলো হিজ ফ্রেন্ডস হলো দ্বিতীয় সাবজেক্ট। এই দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমার এই ভার্বের কাজটা করতে হবে। তাহলে আমরা নট অনলি বাট অলসো ইদার ডট 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 অর থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বের কাজটা করতে হবে। তাহলে এখানে কি আছে? ইজ, ইজন্ট হি এর হি, ইজন্ট হি। সরি একটু, ও নট আছে তো, আচ্ছা নট আছে, এই যে নট আছে, তাহলে উত্তর কি হবে? ইজ হি, ইজ হি, ইজ হি, উত্তর হবে ইজ হি। পরেরটা, ইদার হি অর হিজ ফ্রেন্ডস আর ইন দিনাজপুর নাও, এখানে কি করতে হবে? স্যার আর আছে, তাহলে আরেন্ট দে, আরেন্ট দে, আরেন্ট দে, অনেকজন ফ্রেন্ডস যেহেতু এই জন্য আরেন্ট দে, আরেন্ট দে। তারপরটা দেখো, পরেরটা দেখো, নেইদার হি
নর হিজ স্টুডেন্টস। খেয়াল করে দেখো তো, প্রথম সাবজেক্ট আর দ্বিতীয় সাবজেক্ট কি দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে যুক্ত, নেইদার এবং নর দিয়া, তাহলে এইটা অনুযায়ী কাজ করতে হবে। তো হিজ স্টুডেন্টস জায়েন্ট, এটা ভার্বের কোন ফর্মে আছে, ফার্স্ট ফর্ম B2 তে আছে, B2 তে থাকলে কি হবে, ডিড, লিখলাম আমি ডিড। আর হিজ স্টুডেন্টস কি, দে, ডিড দে, উত্তর হবে ডিড দে। এখানে অনেকজন স্টুডেন্টস তো এই জন্য হয়েছে দে। আর এইখানে ভার্বের 2 নাম্বার ফর্ম থাকার কারণে আমরা জানি 2 নাম্বার ফর্ম থাকলে ডিড হয়, এই জন্য এখানে হয়েছে ডিড। এখন প্রশ্ন হলো যে স্যার এখানে নট হয় নাই কেন, কারণ নেইদার শব্দটা নেগেটিভ, নেইদার মানে হচ্ছে নো ইদার, ওকে, তার মানে নেগেটিভ শব্দ এটা। আশা করি এইটুকু পর্যন্ত বুঝছো। পরেরটা এটা তোমাদের প্র্যাকটিস, তোমরা শুরু করে দাও, সেলফ প্র্যাকটিস তোমরা করো। আমি একটু দেখি এতক্ষণ ধরে কি আলোচনা করছি সে তোমরা বুঝো কি না। আচ্ছা, তোমাদের অনেকের ধৈর্য আছে। তুমি তোমার স্যার আমার নাম মুনতাসির, তুমি তোমার আব্বার নাম দিনই আইডি চালাও। পরীক্ষার রেজাল্ট কবে দিব সেটা পরে, এখন তো জানা নাই, আগামী মাসে। আচ্ছা, তো এই প্রাইভেট বুঝি শুক্রবারও প্রাইভেট পড়ে, শুক্রবার তো আজকে প্রাইভেট টিচার আসবে বুঝি। আচ্ছা ঠিক আছে, তো স্যার আসছি, চুপচাপ আছে বোঝা যায়। না পারলে অসুবিধা না, আমি করাই দিতেছি। কঠিন লাগে কোনো সমস্যা না, আমি বুঝাই দিতেছি। এগুলো তোমাদের সেলফ প্র্যাকটিস। অল ইজ ওয়ান, ইজেন্ট, অল থাকলে ইট, ইজেন্ট ইট। হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, কপালের লেখন না যায় খণ্ডন, ওকে। তো যখন দেখবা তুমি প্রবাদ বাক্য, তখন চোখ বন্ধ করে প্রবাদ বাক্য যদি নেগেটিভও হয় উত্তর ইজেন্ট ইট লিখে দিলে হবে প্রবাদ বাক্য, ওকে। দেখো এটা একটা প্রবাদ বাক্য, কপালের লেখন না যায় খণ্ডন, ওকে। তাহলে তুমি এটাকে কি করতে পারবা, এটাকে উত্তর যদি ইজেন্ট ইট লেখো তাও হবে। এখন তোমরা উত্তর কি লিখছো, এগুলা তোমাদের প্র্যাকটিসের জন্য আমি দিব, বুঝছো। একটু ধৈর্য, আমি একটু দেখতেছি এটার উত্তরটা। তাহলে এটা হবে ক্যান্ট ইট, কি হবে, আমার এখান থেকে এই পুরাটা হচ্ছে আমার একটা, এইটুকু এই পর্যন্ত হচ্ছে একটা ক্লজ, ওকে। আর এইটাকে পুরোটাকে ইট করতে হবে, আর এখানে ক্যান, শুধু ক্যান নিতে হবে, উত্তর হবে ক্যান ইট, উত্তর হবে কি ক্যান ইট। কিন্তু চাইলে এটাকে যদি কেউ লিখতে চাও যে ইজেন্ট ইট হবে না, সরি আমি এটা ভুল বলছি, কারণ এখানে তো নেগেটিভ একটা অপারেটর নট আছে, এই জন্য ইজেন্ট ইটটা হবে না। তাহলে আমরা এখানে কি করতে হবে, হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড। তাহলে এই যে এইটুকু পর্যন্ত আমার এটা একটা ক্লজ, আর ক্লজটাকে আমরা পুরা যতই ক্লজ হোক, আমরা যখন ইয়েতে পড়লাম না, কিসে জানি পড়ছিলাম মনে আছে না আগের ক্লাসে, ক্লজের আলোচনা, তো সেখানে বললাম না এটাকে আমরা ইট ধরে নিব, ইট ধরে নিব, কি ধরে নিব, ইট ধরে নিব, ওকে। আর এখানে হবে ক্যান, তাহলে হবে ক্যান ইট, ক্যান ইট, ক্যান, এ পুরাটা মিলে একটা ধরে এরপরে এটার কাজ করতে হবে, ওকে। তাহলে হবে ক্যান ইট, ক্যান ইট। পরেরটা অল দ্য পিপল কেম হেয়ার, তাহলে অলের পরে দেখো নাউন আছে, তাহলে এখানে কেম ভার্বের ফার্স্ট ফর্ম হবে কি ডিডন্ট দে, ডিডন্ট দে। পরেরটা হোয়াট, যখন দেখবা একটা
একটা মাত্র শব্দ আছে, একটা মাত্র শব্দ, যেমন এরকম পরীক্ষাতে থাকে যে হোয়াট আ ফিটি, হোয়াট আ ফিটি। যখন এরকম দেখবা সাবজেক্ট ভার্ব কিছুই নাই, সেটার উত্তর হয় ইজেন্ট ইট, সেটার উত্তর কি হবে ইজেন্ট ইট। যখন দেখবা জাস্ট এরকম করে একটা শব্দ আছে, এরপর শেষে এই এক্সক্লেম সাইন, এক্সক্লেম সাইন বা অনেক জায়গায় এক্সক্লেম সাইন না, এটা একটা ফ্রেজ হতে পারে বা একটা শব্দ দিয়ে থাকলে সেটা যদি এই চিহ্নটা থাকে তাহলে সেটার উত্তর লিখবা কি ইজেন্ট ইট। আবার এই যে হোয়াট এ ফিটি, এটার উত্তরও হবে ইজেন্ট ইট, কিন্তু হোয়াট এ ফিটির জন্য হোয়াট এ ফিটি ইট ইজ এই কথাটা কিন্তু উজ্জ্ব থাকে। হোয়াট এ ফিটি ইট ইজ, এই ইট ইজ কথাটা কিন্তু উজ্জ্ব থাকে, এটা দেখা যায় না, তো এটার উত্তর হবে কি ইজেন্ট ইট, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। এরপরটা দ্য মাদার, এইটা পরীক্ষাতে বারবার বারবার আসে, এই যে দ্য মাদার রোজ ইন হার, দ্য মাদার, এই দ্য মাদার রোজ ইন হার, এই মা মানে হচ্ছে কিন্তু দ্য মাদার মানে হচ্ছে মা না, এটার মানে হচ্ছে মাতৃত্ব, মাতৃত্ব মানে মায়ের অনুভূতি। এই মাতৃত্ব কখনো ধরা ছোঁয়া যায় না, মায়ের অনুভূতি কখনো ধরা ছোঁয়া যায় না, যেটা ধরা ছোঁয়া যাবে না সেটাকে আমাদের লিখতে হবে ইট। ওকে, তাহলে আমাদের এখানে যে রোজ ভার্বের ফার্স্ট ফর্ম, এটাকে লিখতে হবে ডিড, ডিডন্ট ইট, কি লিখতে হবে ডিডন্ট ইট। ওকে, দ্য মাদার রোজ ইন হার হবে কি ডিডন্ট ইট। এরপর একটা সরি, এই যে সরি, সরিটা কে বলে, যেমন আমি তোমাকে বলি আই এম সরি, তো মূলত সরির আগে কিন্তু কি আছে যে আই এম কথাটা আছে, আই এম সরি, আই এম সরি, তো এখানে এম এবং আই কথাটা উজ্জ্ব, তাহলে এটাকে তুমি লিখবা কি আরএন্ট আই বা এন্ট আই, আরএন্ট আই বা এন্ট আই। তারপরটা দেখো ওকে, ওকে মানে হচ্ছে ইট ইজ, ইট ইজ ওকে, ওকে ইট ইজ ওকে, তাহলে আমাদের হবে ইজন্ট ইট, ইজন্ট ইট। এটা একটু এক্সেপশনাল, এটা আইয়ে না পরীক্ষাতে, তাও তোমাদেরকে একটু শেখাইতে আছে। ওকে, এরপরটা হবে দেখো হি টোল্ড মি, সে আমাকে বলল আই উইথ ইউ ডিড দ্য টাস্ক। এই যদি এরকমভাবে থাকে কমার আগে যে ডেডি বাদ, ইনভার্টেড কমার ভিতরে যেটা, এই হলো সাবজেক্ট আর এই হলো আরেকটা সাবজেক্ট, প্রথম সাবজেক্ট আর হলো দ্বিতীয় সাবজেক্ট কি দিয়ে যুক্ত আছে, উইথ দিয়ে যুক্ত আছে। উইথ দিয়ে প্রথম সাবজেক্ট এবং দ্বিতীয় সাবজেক্ট যুক্ত থাকলে সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বের কাজটা করতে হবে। তাহলে এখানে ডিড আছে, এখানে বসাইবা ডিডন্ট, কারণ এখানে কোনো নট নাই, ডিডন্ট আর আই এর আই, উত্তর হবে ডিডন্ট আই, উত্তর কি হবে ডিডন্ট আই। কমার আগে যা আছে এটি বাদ, কমার পর থেকে যত কাজ হবে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা জানি উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, আর নট, এগুলো দিয়ে যুক্ত থাকলে আমাদেরকে কি করতে হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের এই ভার্বের কাজটা করতে হবে। ওকে, পরেরটা একটু খেয়াল করো শিক্ষার্থীরা, একটু দেখো যে টেক হার এওয়ে, টেক হার এওয়ে, এটা ভার্বের এক নাম্বার ফর্ম না, তাহলে উত্তর কি হবে উইল ইউ, উত্তর কি হবে উইল ইউ। পরেরটা দেখো হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা একটা প্রবাদ বাক্য। তো প্রবাদ বাক্যের উত্তর তোমাকে বললাম ইজেন্ট ইট লিখে দিলেও তোমার উত্তর হয়ে যাবে, প্রবাদ বাক্যের উত্তর তুমি ইজেন্ট ইট লিখলেও তোমার উত্তর হয়ে যাবে। ওকে, আশা করি এইটুকু পর্যন্ত ভালো করেই বুঝছো, কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরেও আরো কয়েকটা জিনিস আছে, যদি তোমরা করতে চাও করবা, যে আই ইউ অ্যান্ড হি মে বি পানিশড ফর আওয়ার গিল্ট। এখানে আই ইউ অ্যান্ড হি, খেয়াল করে দেখো তো, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকলে হবে উই, আর এখানে মে আছে তাহলে হবে কি মেইন্ট উই। ওকে, তারপরেটা দেখো হ্যাপি বার্থডে, তোমাদের প্রশ্ন উত্তর হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে যত উইশ আছে, যত উইশ, উইশ যদি বোঝায়, উইশ, উইশ যদি বোঝায় তাহলে উত্তর হয় ডোন্ট আই, উত্তর কি হয় ডোন্ট আই, ডোন্ট আই। তাহলে হ্যাপি বার্থডের উত্তর কি হবে ডোন্ট আই, হ্যাপি বার্থডের উত্তর কি হবে ডোন্ট আই। দেখো কেউ কাউকে যখন গুড ইভিনিং বলে, তার মানে সে তাকে গুড ইভিনিং বলে সম্বোধন করতেছে, মানে কি একটা উইশ করতেছে, এটা একটা এক ধরনের উইশ, তাহলে এটার উত্তরও কিন্তু হবে ডোন্ট আই, ডোন্ট আই। ওকে, তো
তো মূলত স্যার হ্যাপি বার্থডে আসলে আই উইশ ইউ হ্যাপি বার্থডে, আই উইশ ইউ হ্যাপি বার্থডে, আই উইশ ইউ হ্যাপি বার্থডে। ওকে, আই উইশ ইউ গুড ইভিনিং, আই উইশ ইউ গুড ইভিনিং। যদি বল থাকে গুড মর্নিং সেটাও হবে ডোন্ট আই। যদি থাকে স্যার হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারেজ ডে, হ্যাপি সিঙ্গেল ডে, হ্যাপি হাগ ডে, হ্যাপি চকলেট ডে, হ্যাপি কিস ডে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, এটি সবগুলোর উত্তর হবে ডোন্ট আই। উত্তর কি হবে? ডোন্ট আই, ডোন্ট আই। উত্তর কি হবে? ডোন্ট আই। ওকে, আশা করি তোমরা বুঝতেছ ডোন্ট আই। এরপরে ব্রাদারহুড, ভ্রাতৃত্ব, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, ধরা ছোঁয়া যায় না, ইট, আর এখানে ইজ আছে, উত্তর হবে ইজন্ট ইট। সরি, কোনটার মধ্যে কি লিখে যাবে বেতাল হয়ে গেছে, ইজন্ট ইট, ইজন্ট ইট। এরপরটা দেখো তো, ওয়াও, একটা শব্দ যদি থাকে, এর আগে ছিল হোয়াট আর এখন হচ্ছে ওয়াও, এগুলোর উত্তর হয় ইজন্ট ইট। এগুলোর উত্তর কি হয়? ইজন্ট ইট। আসলে মূলত শব্দটা হচ্ছে ইট ইজ ওয়াও, ইট ইজ ওয়াও, চারিদিকে ওয়াও। ওকে, তো মূলত এই যে ওয়াও মানে হচ্ছে উত্তর কি হবে? ইজন্ট ইট। এরপরটা দেখো, শিলা অ্যাজ ওয়েল অ্যাজ আই ইজ নট অ্যাওয়্যার অফ দ্য থ্রেট। তুমি দেখো শিলা এই অ্যাজ ওয়েল অ্যাজ আই দিয়ে, ওকে, তাহলে শিলা হইল প্রথম সাবজেক্ট আর আই হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। তো এই অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমার এই ভার্বের কাজটা করতে হয়। তাহলে আমার এখানে ভার্ব কি আছে? এই যে ইজ আছে, ওকে, কি আছে? ইজ আছে। তাহলে ইজের সাথে নট তো এখানে আছে, তা নট হবে না, ইজ, শিলা হলো সি, ইজ সি। উত্তর কি হবে? ইজ সি। কিরে কয়জন আছে? কিরে কয়জন আছে? কয়জন আছে একটু বলিও। নেইবার টেলে লাই, স্যার নেইবার দিয়ে শুরু হয়েছে, উত্তর হবে উইলিও। এইবার পরেরটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চারা, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ফাওলা ফাইন এডিএলি দিতে হারে না। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। এই যে দেখো, দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ, এই পুরোটা হচ্ছে ক্লজ। প্রত্যেকটা ক্লজে কি দিব? ইট। কি দিব? ইট। যেমন দেখো, দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ, ইজ নোন টু অল, এটা সবারই জানা। এখন তুমি কি করবে? অনেকে না পারলে স্যার ইজেন্ট হি হবে, আরে বাবা দ্যাট গেল কই? তোমাদের কে বলে তাহলে এই আরেকটা ইজ এনা আসলো কোথা থেকে? কোন ইজ ধরবা? এই ইজ নেই, সেই ইজ, বিপদে পড়ে যাইবা। এই জন্য একটা সেন্টেন্সে দুইটা ইজ থাকলে বুঝে নিতে হবে, দুইটা অক্সিলারি ভার্ব থাকলে বুঝে নিতে হবে এখানে ক্লজের ব্যাপার স্যাপার আছে। তখন তুমি শেষের ইজটাকে রেখে এই পুরাটাকে ধরে ফেলবা, ধরে এটাকে ইট লিখবা। তাহলে ইট দিয়ে দেখো অর্থ মিলে কিনা, এটা একটু লুকাইলাম। ইট ইজ নোন টু অল, এটা প্রত্যেকের জানা, হ্যাঁ অর্থ মিলছে। তাহলে উত্তর হবে ইজন্ট ইট। উত্তর কি হবে? ইজন্ট ইট। পরেরটা, নট অনলি রূপা বাট অলসো উইল সিট দেয়ার। দেখো, নট অনলি বাট অলসো দিলে পরেরটা অনুযায়ী আমার এই কাজটা করতে হবে। ওকে, তাহলে কি হবে? উইল হয়ে যাবে ওন্ট উইল উই, ওন না, উইল উই হবে, উইল উই। কেন? কারণ এখানে নট আছে। এখন আসি পরেরটা, ওয়েলকাম। এটা কিভাবে করবা স্যার কে বলতে পারবো? ওয়েলকামের ট্যাগ কোয়েশ্চেনটা কি? এই দুইটা ট্যাগ কোয়েশ্চেন তোমাদের একজন যে থ্যাংক ইউ বললো, এইটা তোমরা করে দাও কেউ একজন আমাকে, দেখি পারো কিনা। এটা ট্যাগ কোয়েশ্চেনটা তোমরা আমাকে করে দাও। বলো তো। সাম্য কি বলছে? ডোন্ট আই। হ্যাঁ,
দেখো এটা দ্বারা কিন্তু কোনো উইশ বুঝাচ্ছে না, থ্যাংক ইউ বলছো, তুমি বলছো ওয়েলকাম। ওকে, ওয়েলকাম। তো আসলে মূলত শব্দটা হচ্ছে ইউ আর ওয়েলকাম, পুরো শব্দটা হচ্ছে ইউ আর ওয়েলকাম, কিন্তু এই ইউ আর কথাটা উজ্জ্ব আছে, মানে লুকিয়ে রয়েছে আর কি, শুধু ওয়েলকাম আছে। তো এটা হবে, এখন তো জানছো, কোনো সমস্যা নাই, ভবিষ্যতে লিখতে পারিবা আরএন্ট ইউ। উত্তর কি হবে? আরএন্ট ইউ। মূলত ওয়েলকামের ভিতরে ইউ আর ওয়েলকাম, যেমন সরির ভিতরে আই এম সরি। ওকে, তারপর ওকের ভিতরে ইট ইজ ওকে। ওকে, যেমন ওয়েলকাম দেখছো, এখন টেনশনে পড়ে গেছো, স্যার জানতাম না, আজকে জেনে নিছো, সমস্যা কোথায়? ইউ আর ওয়েলকাম। ওয়েলকাম মানে কি? ইউ আর ওয়েলকাম। তাহলে কি হবে? আরএন্ট ইউ। পরেরটা দেখো, থ্যাংক ইউ। ওকে, তো স্যার থ্যাংক ইউ, তো থ্যাংক ইউ মানে হচ্ছে থ্যাংকটা ভার্বের কিন্তু 1 নাম্বার ফর্ম। দেখো তো, থ্যাংক ভার্বের কিন্তু 1 নাম্বার ফর্ম। থ্যাংক ইউ কি? থ্যাংকটা হচ্ছে ভার্বের কয় নাম্বার ফর্ম? 1 নাম্বার ফর্ম। তো ভার্ব দিয়ে শুরু হইলে উত্তর হয় উইল ইউ। কোবা শামসুর টাকা দিবে বাচ্চা। ঠিক আছে, এরই সাথে সাথে আমাদের স্লাইডও শেষ, আমাদের এই আজকে আলোচনা। ওমা এটি কি রে? ও বাবা রে, আমিও তো বেতাল হয়েছি আজকে। এই আর পড়বানি? আর ধৈর্য আছে বাচ্চারা? আজকে কি আর ধৈর্য আছে তোমাদের? আমার গালিগালাজ করিও না কিন্তু। এই পিডিএফ দিয়ে দিই, বেরি তোমরা নিজেরা পড়ে নিবা। শুধু আমি এইটুকু পর্যন্ত বলে দিই, আর ধৈর্য নাই আমারও। দেখো, যে কোনো প্রকার উইশ থাকলে উত্তর হবে ডোন্ট আই। উইশ থাকলে একটু আগে বললাম, এরপরে এই চিহ্নটা থাকলে ইজেন্ট ইট। ওকে, লং লিভ বাংলাদেশ যদি থাকে, এটার জন্য লং লিভ থাকলে তোমাকে মেইন্ট যে সাবজেক্টটা থাকবে সেটা লিখতে হবে। আর যত প্রবাদ বাক্য, সেটার উত্তর হবে ইজেন্ট ইট। প্রবাদ বাক্য থাকলে উত্তর সাধারণত কি হয়? ইজেন্ট ইট। ওকে, আমি আর আজকে আলোচনা করব না, আমি পিডিএফটা দিয়ে দিব। পিডিএফটা দিলে এই তোমাদের হোমওয়ার্ক, এই কয়টা হোমওয়ার্ক? 1টা 2টা 3টা 4টা 5টা। এই বাচ্চারা একটু ছবি তুলে নাও। এই 5টা তোমাদের হোমওয়ার্ক। একার কঠিন 5টা দিচ্ছি, যা আল্লাহ যা করে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, তামান্না ধৈর্য আছে। তামান্না, তুমি স্যারের একটা মেসেজ দিও। ওকে, ক্লাস শেষ করে একটা মেসেজ দিও। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।